বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বিগত সময়গুলোতে এইচটিএমএল সিএসএস শেখা শেষ করছি। আমরা দেখছি যে একটা ওয়েবের ফাউন্ডেশন হচ্ছে এইচটিএমএল সিএসএস। তারপরে আমরা দেখলাম যে জাভাস্ক্রিপ্ট আমাদের লাগে ওয়েবে একটা প্রাণ ফিরিয়ে আনতে। ধরো ওয়েবটা একটু নির্জীব থাকে, কিন্তু এটা একটু নড়ানো, একটু চড়ানো, কি করতেছে, একটা লজিক, ক্লায়েন্ট কি করতেছে, ক্লায়েন্ট কোন দিকে যাবে, কি টিপ দিলে কি হবে, এই বিষয়গুলো জাভাস্ক্রিপ্ট দিয়ে নিয়ন্ত্রণ করা হয়। তা আমাদের হিসাবে শেখার কথা ছিল যে এইচটিএমএল সিএসএস শেখার কথা ছিল, তাই না? তারপর শেখার কথা ছিল জাভাস্ক্রিপ্ট, কিন্তু আমরা এক লাভে ওয়ার্ডপ্রেসে চলে আসলাম। এর কারণ কি? ওয়ার্ডপ্রেস কিন্তু ড্রাগ এন্ড ড্রপ বিল্ডার, খেয়াল করেন। এটাতে প্রজেক্ট বেশি পাওয়া যায়, মানে ফ্রিল্যান্সিং প্রজেক্ট বেশি, কিন্তু আমাদের কোর্সটাতে সবই আছে। আমাদের কোর্সটাতে ওয়ার্ডপ্রেসও আছে, মানস্ট্যাকও আছে, এবং আমরা অনেক অ্যাডভান্স বিষয়গুলো শিখবো, যেমন ধরো নেক্সট জে শিখবো সামনে, ঠিক আছে? এটা অনেক অ্যাডভান্স। ওয়ার্ডপ্রেসের জন্য শুরুতে এইটা লাগবে, জ্যাম। সবাই এটা কম্পিউটার ইনস্টল দিয়ে দিবেন, জ্যাম, ডাউনলোড জ্যাম, ঠিক আছে? এইটা, এই সফটওয়্যারটা কোন ভার্সনটা দিবেন? আপাতত লেটেস্টে নামান, সমস্যা নেই। এই যে এইটা নামাবেন, এই সফটওয়্যারটা যে নামতেছে এইটা নামাবেন, সবাই নামবে, দাঁড়ান। সবার পিসিতে এটা থাকতে হবে। এই যে এখানে ক্লিক করলে নামা শুরু হয়ে যাবে। এই যে কত মেগাবাইট? 150 মেগাবাইট, ঠিক আছে? এটা ইনস্টল দিতে হবে সবাইকে। তো ভাই আমি আমরা ওকে দেখি এটা এটা নামাবো। নাম। হ্যাঁ হ্যাঁ, নামাই ফেলো, যদি তোমার স্পিড ভালো থাকে নামাই ফেলো, নামাই ফেলি তো ভালো। আচ্ছা, এখন দেখো যে আমি নামায় রাখছি অলরেডি, যে আমার পিসি দেখো। এই যে ওয়ার্ডপ্রেস হচ্ছে, আমি বলি ওয়ার্ডপ্রেস হচ্ছে পিএসপি ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি, ঠিক আছে? আমাদের পিএসপি নিয়ে কাজ করতে হবে না, মানে এটা তো ড্রাগ এন্ড ড্রপ বিল্ডার, মানে আমরা তো ওই সফটওয়্যারের মতো অ্যাডোব ফটোশপে যেমন টাইনে টুনে গ্রাফিক্স এডিট করি, আমাদের কি কোডিং করতে হয়? কোডিং করতে হয় না। ওয়ার্ডপ্রেস সেম। ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সফটওয়্যার, মানে আমি এই সফটওয়্যার দিয়ে একটা ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবো। আমার কোনো কোডিং টোডিং কিচ্ছু করতে হবে না, ঠিক আছে? এই যে কোনো কোডিং মোডিং কিচ্ছু করতে হবে না। কোডিং লাগবে, এটা অ্যাডভান্স, এটা তো অ্যাডভান্স বিষয়। ক্লায়েন্ট আমাকে একটা প্রবলেম সলভ করে দিচ্ছে, এটা তো আর সবার ক্ষেত্রে এটা লাগবে না। এটা তো তুমি একটা ওয়েবসাইট বানাই দিবে, তোমার তো কোডিং এর থাকে না। এই 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 ড্যাশবোর্ড দিয়ে একটা ওয়েবসাইট সব পরিপূর্ণভাবে বানানো সম্ভব। কোনো শুধু এইচটিএমএল সিএসএস এর জ্ঞান লাগবে। এই জন্য আমরা এটা আগে শিখে আসছি। আচ্ছা, তাহলে এখন এই জ্যাম্প ইনস্টল দেওয়ার পরে দেখা যায় এরকম একটা ফাইল তোমাদের থাকবে, জ্যাম্প। এই যে ডাউনলোড, এই যে আমি নামাইছি, দেখছি জ্যাম, এই যে পোর্টেবল উইন্ডোজ, জ্যাম উইন্ডোজ, এই যে 8.2 নামাইছি আমি, ঠিক আছে? অ্যাপটা আচ্ছা, একটু এই আরেকবার দেখান। কি কি যে দেখাবো? অ্যাপটা যেটা নামাইলেন আর কি। জ্যাম, জ্যাম্প লেখা সার্চ দাও, জ্যাম, জ্যাম। এই যে এইটা জ্যাম্প, এই যে JAMPP লিখে জ্যাম ডাউনলোড লিখে নেটে সার্চ দিলে প্রথমে চলে আসবে। এখন জ্যাম্পের কাজ কি? জ্যাম্প হচ্ছে ওয়ার্ডপ্রেসটাকে রান করে, শুধু ওয়ার্ডপ্রেস না, পিএসপি সার্ভার, যত রকম পিএসপি সার্ভার আছে, যেমন লারাভেল, লারাভেল কিন্তু পিএসপি, আমরা জানি পিএসপি ফ্রেমওয়ার্ক, লারাভেল, তারপর কোড ইগনিটর, এরকম যত আছে ওয়ার্ডপ্রেস, তারপরে যে জুমলা, ড্রুপাল, ম্যাজেন্টো, এগুলো সব ফ্রেমওয়ার্ক, ঠিক আছে? সিএমএস। তো এই সবগুলাকে রান করার জন্য আমাদের জ্যাম্প দরকার। জ্যাম্প হচ্ছে উইন্ডোজের মধ্যে পিএসপি কে রান করতে ব্যবহৃত হয়, ঠিক আছে? বোঝা গেল? তাহলে আমরা যদি এইটাকে রান করি, তাহলে আমরা ওয়ার্ডপ্রেস কেও রান করতে পারবো সোজা হিসাবে। এই দেখো লেখা আছে গায়ে পিএসপি 8.2, পিএসপি 8.1, পিএসপি 8.0। তার মানে এটা হচ্ছে পিএসপি ভার্সন। তাহলে তুমি যে পিএসপি ভার্সনে রান করতে চাও সেই জ্যামটা নামাই নিবা, আর লেটেস্টে নামাও, তাহলেই হবে, যে 8.2। আচ্ছা, এটা নামানো হয়ে গেলে এটা ইনস্টল করবা, ডাবল ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে, যে এরকম আসবে। নেক্সট নেক্সট দিতে থাকলেই হয়ে যাবে, তেমন কঠিন কিছু না। এই যে নেক্সট নেক্সট দিতে থাকলে হবে। আচ্ছা, আমি নো দিলাম। আচ্ছা, ইনস্টল দিলে কি হবে সেটা দেখাই দিচ্ছি। এই যে এরকম একটা, এই যে এরকম একটা জিনিস চলে আসবে, এই যে জ্যাম কন্ট্রোল প্যানেল, ঠিক আছে? এই এটা চাপ দিলে যে এরকম একটা প্যানেল ওপেন হবে। আমাদের আজকে আজকে কোনো কোডিং দরকার নেই, ঠিক আছে? আজকে তো আমরা ওয়ার্ডপ্রেস শিখতেছি। এই যে এইটা আসে পারে তোমাদের সামনে, যাদের ইনস্টল হয়েছে তাদের এরকম একটা ইয়ে আসবে, সফটওয়্যার ওপেন হবে। এইটার শুধু দুইটা জিনিস ওপেন করতে হবে, মাই সিকুয়েল, এটা হচ্ছে ডাটাবেস, মানে ওয়ার্ডপ্রেস মূলত মাই সিকুয়েল ডাটাবেস কে ইউজ করে, ঠিক আছে? মাই এসকিউএল, আমি মাই সিকুয়েল বলি, যাই হোক শর্টকাটে। আচ্ছা, এই মাই এসকিউএল আর অ্যাপাচি সার্ভার, এটা হলো পিএসপি কে রান করবে, আর এটা রান করবে ডাটাবেস কে। এই দুইটা অন করে দিতে হবে, যে স্টার্ট, বাস, এটা কাজ শেষ। এই দুটো যদি অন করে দাও, তাহলে তোমার কম্পিউটার, মানে জ্যাম, ওই যে রানিং হয়ে গেল, এবং তোমার কম্পিউটার এখন ওয়ার্ডপ্রেস চালাইতে পারবে, ঠিক আছে?
আচ্ছা, ইয়া কি এটা জানতে যে ওয়ার্ডপ্রেস সম্বন্ধে কিছু ধারণা আছে? ইয়া জি ভাই, ছিল বলতে আমি কিছুটা ওয়ার্ডপ্রেস কিছু শিখছিলাম, না? শিখার পরে জি জি আচ্ছা, কিছু দিয়ে হবে না, মানে একদম বস হতে হবে, কারণ আমি তো কাজ দিব, বুঝো নাই? আমার কাজ কিন্তু হওয়া লাগবে, মানে তো একটা কাজ ধরে দিলাম তোমাদেরকে, এখন দেওয়ার পর যদি কাজটা না হয়, ভালো মতো না হয়, তাহলে আমি তো আলটিমেটলি ক্লায়েন্টকে ডেলিভারি দিতে পারবো, তাই না? এই জন্য খুব ভালো করে জানতে হবে। যাক, এখন তাহলে আবার একটু দেখেন। আচ্ছা, এই যে স্টপ করলাম, যে একটু শিখছে না তার জন্য একটু সহজ হয়, কেন? সে তো জানে, ও মোটামুটি জানে, এখন একটু আরেকটু বললে হয় কি একদম ঝালাফালা হয়ে যায় বিষয়টা এরকম। আচ্ছা, এই যে এই দুইটা রান করে দিলে হবে। আচ্ছা, রান করলাম, এখন তাহলে কি হবে? এই দেখো, আমি আমার ব্রাউজারে যাই, সব কেটে দিচ্ছি, এগুলো আমার লাগবে না, এক্সিট সব, আবার রান করতেছি, একদম ফ্রেশ। এগুলো আমি ওপেন করে রাখছি যে আমার সুবিধার ক্ষেত্রে, দরকার নেই। এই যে যাদের জ্যাম্প মানে এই সার্ভারটা রানিং হচ্ছে, তারা যদি লোকাল হোস্ট থাকে, শুধু লোকাল হোস্ট, এটা কোন 3000 মিটার না এরকম লেখলে, তাদের যদি এই পেজটা আসে, তাহলে বুঝে যাবে জ্যাম্প ইনস্টল কমপ্লিট, সার্ভার রানিং, এইটা। আচ্ছা, স্লোলি দেখাই, কারণ এই ভিডিওটা থেকে যাবে, পরে দেখতে পারবা, সমস্যা নেই। তাহলে এখন দেখো, এই যে জ্যাম্পটা রানিং হয়ে গেল, এখন এই জ্যাম্পটা রানিং হওয়ার পরেই তোমাদের একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। যেহেতু তুমি ওয়ার্ডপ্রেস ইনস্টল দেবে, তাহলে ওয়ার্ডপ্রেসের জন্য একটা ডাটাবেস লাগবে, যে ডাটাবেসটা ওয়ার্ডপ্রেস সব ফাইল ওর মধ্যে লিখবে, তাই না? প্রথমে যে পিএসপি মাই অ্যাডমিনে ক্লিক করবো আমরা, ক্লিক করে এই যা আছে এনে দেখার দরকার নেই, এটা তো আমি নতুন খুলছিলাম, এই জন্য কয়েকটা আছে, নতুন অবস্থায় এত থাকবে না, দুই একটা থাকবে, যাই হোক। তুমি নিউ দিবা, নিউ নিউ, নতুন একটা ডাটাবেস তৈরি করবে। এই যে দিলাম, ডাটাবেসের একটা নাম দিলাম, ধরো যে এই আমাদের একটা নাম দিয়ে দিলাম, ধরো ওয়েব ডেভ, এরকম একটা নাম দিয়ে দিলাম, ওয়েব ডেভ ডাটাবেসের নাম দিয়ে জাস্ট ক্রিয়েট করলে এই ডাটাবেসটা তৈরি হয়ে যাবে। এই যে ওয়েব ডেভ তৈরি করলাম, আমাদের কাজ শেষ। তাহলে আমরা যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিব, সেটা এই ওয়েব ডেভ ডাটাবেসের সাথে কানেক্ট করবো, বাস, এখানে আর কোনো কাজ নেই। তাহলে আমাদের এখন করতে হবে কি, ওয়ার্ডপ্রেস ডাউনলোড করতে হবে। ওয়ার্ডপ্রেস আমরা জানি একটা সফটওয়্যার, তাই না? তার মানে ওয়ার্ডপ্রেস কোডটা পুরো নামে নিতে হবে, ওয়ার্ডপ্রেস ডট ডাউনলোড লিখলেই চলে আসবে নেটে। নেটে যা লিখবো ওয়ার্ডপ্রেস ডাউনলোড, তাহলে যেরকম একটা চলে আসবে। আমরা করবো কি, লেটেস্ট ভার্সন যে ওয়ার্ডপ্রেসটা, এটা ডাউনলোড করে নেবে, যে ডাউনলোড চাপ দিলেই ডাউনলোড শুরু হয়ে যাবে। এই যে শুরু হয়ে গেল, দেখছো? এই যে শুরু হচ্ছে, 24 এমবি। আচ্ছা, এটাও আমার ডাউনলোড করা আছে, ডাউনলোড করার দরকার নেই, এটা তোমরা ধীরে ধীরে করো, এত তাড়াহুড়া করার দরকার নেই, মানে আমার ভিডিওটা থাকবে, সমস্যা নেই, আগে বোঝার চেষ্টা করো কি করতেছি, এটা তো পরে নিজেও করতে পারবে, সমস্যা নেই। এই যে ওয়ার্ডপ্রেস ডাউনলোড হয়ে গেলে, তুমি তাহলে এরকম একটা জিপ ফাইল পাবে অবশ্যই, যেটা আমি নামাইছি, এরকম একটা জিপ থাকবে, এখানে আছে কিনা দেখি তো, নামানো আছে, সবই নামানো আছে, কম্প্রেস ফাইলে না, সি, ওরে আল্লাহ, দুনিয়ার ফোল্ডার, আমার নিজের পাই কঠি। এই যে কম্প্রেস, এই যে আমি নামাই রাখছি, দেখছো? এই যে এরকম একটা ফোল্ডার নামবে, পুরাটা নামার পর এটাকে কি করবে, যে তোমার কম্পিউটারে যে এক্সট্রাক্ট অল আছে, এটা দিয়ে করতে পারো, 7 জিপ সফটওয়্যার থাকলে এটা দিয়েও করা যায়, মানে জিপকে ভাঙা, এই আর কি। এক্সট্রাক্ট অল দিয়ে করলে এরকম একটা ফোল্ডার তৈরি হবে। এই যে তার মানে এটা খুলে গেল, এটা জিপ আকারে ছিল, খুলে গেল। এবার এর ভিতরে যায়, এর ভিতরে ঢুকে এই কোডটুকু তোমাকে কপি করে নিতে হবে, যে কন্ট্রোল এ চাপ দিয়ে কপি করে। আচ্ছা, যার পর এই যে ওয়ার্ডপ্রেস যেহেতু জ্যাম্প ইনস্টল দিচ্ছে না, জ্যাম্পটা ইনস্টল হয় এর ভিতরে, সি ড্রাইভের, আমরা জানি সকল প্রোগ্রাম ইনস্টল হয় সি ড্রাইভের ভিতরে। এখন যদি জ্যাম্প ইনস্টল করা থাকে, তাহলে সির মধ্যে এরকম জ্যাম্প নামে একটা ফোল্ডার দেখতে পাবা, ঠিক আছে? এই জ্যাম্পটা ক্লিক করে এইচটি ডক্স এর মধ্যে ঢুকবে, এর মধ্যে সব ওয়েবসাইট গুলো থাকে, অন্যগুলো হচ্ছে ওই জ্যাম্পের ফাইল, কোডিং এর ফাইল আর কি। এইচটি ডক্স এ যাওয়ার পর একটা ফোল্ডার তুমি তৈরি করবা, এই ফোল্ডারটাই তোমার ওয়েবসাইট। ধরো আমি এই ফোল্ডারের নাম দিলাম, ধরো তাহমিদ, তাহমিদের নামে করলাম তাহমিদ। এই যে তাহমিদের মধ্যে ঢুকে আমরা যদি এই যে আমাদের ওয়ার্ডপ্রেসের কোডটা ছেড়ে দিই, এই যে ছেড়ে দিলাম, এখন তুমি দেখবা যে এই তাহমিদ ওয়েবসাইটটা আমরা দেখতে পারবো ওয়ার্ডপ্রেসের মাধ্যমে, মানে আমাদের একটা ওয়েবসাইট কিন্তু তৈরি হয়ে গেল অলরেডি ওয়ার্ডপ্রেসের সাহায্যে। এইটুকুই কাজ, ঠিক আছে? তার মানে আমাদের কাজটা আরেকটু সামারাইজ করি, জ্যাম্প ইনস্টল দিতে হবে, জ্যাম্প সার্ভারটাকে এরকম অন করে দিতে হবে, দেওয়ার পর ওয়ার্ডপ্রেস নামাইতে হবে, ওয়ার্ডপ্রেস নামানোর পর ওয়ার্ডপ্রেসের যে কোডটা,
সেটাকে আমরা এটাকে ভাঙবো, ভাঙার পর এই যে ভিতরের যে ফাইলগুলো এটা পুরোটা কপি করে নিয়ে আসবো। কপি করে নিয়ে এসে আমরা সি ড্রাইভের মধ্যে ওই জ্যাম ফোল্ডারের মধ্যে htdocs, তার মধ্যে আমি যে কোনো একটা নাম দিব, যে নামে আমি এটাকে কল করব সেই নাম আমি দিলাম তাহমিদ, তার ভিতরে আমি ছেড়ে দিব। তাহলে এখন আমাদের লাভটা হচ্ছে কি দেখো, এই যে সেম, যেহেতু আমাদের সার্ভার রানিং, তার মানে আমরা লোকাল হোস্টে যা ওই যে তাহমিদ কথাটা লিখলে, এই যে তাহমিদ, ওই তাহমিদ নাম দিছিলাম না, এই লোকাল হোস্টের পাশে তাহমিদ নাম দিলে আমাদের ওয়েবসাইটে লোড হবে। এই যে আমাদের ওয়ার্ডপ্রেসটা লোড হবে, দেখো এই যে লোড হয়েছে, দেখছো? এখন এই যে ওয়ার্ডপ্রেস সেট আপ করতে বলতেছে, মানে যেহেতু আমরা জীবনের প্রথম, এর আগে কখনো ওয়ার্ডপ্রেসে ঢুকি নেই, এই জন্য আমাদের কিছু সেটিং করতে হবে। এই যে ওই তাহমিদের মধ্যে আছে, মানে যে নামটা এখানে দিব ওই নামই কিন্তু আসবে। এই যে সি জ্যাম্প htdocs এর মধ্যে যে নামের মধ্যে ঢুকাবা সেই নামের মধ্যে এই ওয়ার্ডপ্রেসটা যে থাকবে ওই নামটা দিয়ে কি করতে হবে, এখানে কল করতে হবে যে লোকাল হোস্ট তাহমিদ দিলে এই ওয়েবসাইটে চলে আসবে। এই যে এটাই আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। আচ্ছা, এখন এই যে ইংলিশ সেট আপ করলাম, নেক্সট দিলাম, দেওয়ার পর এই যে এখানে আমাদের ডাটাবেজের তথ্যটা দিতে হবে। এই যে আমরা ডাটাবেজ বানাইছিলাম, মনে আছে? ওই তথ্যটা এখানে দিতে হবে। এই যে আমাদের ডাটাবেজের নাম ছিল ওয়েব ডেভ, বাই ডিফল্ট ইউজার নেম থেকে রুট, তাহলে আমরা রুট দিব। বাই ডিফল্ট কোনো পাসওয়ার্ড থাকে না, তাহলে দিব না। আর এটা যা আছে তাই, লোকাল হোস্ট ডাব্লিউপি, ঠিক আছে? এই মানে বাই ডিফল্ট ইউজার নেম রুট, বাই ডিফল্ট পাসওয়ার্ড থাকে না, তাহলে এই দুইটা দিব। আর আমাদের ডাটাবেজের নামটা যে ওয়েব ডেভ দিলেই আমাদের কানেক্ট হয়ে যাবে। এই যে ডাটাবেজের সাথে ওয়ার্ডপ্রেস কানেক্ট হয়ে গেল। এখন আমরা আমাদের সাইটের টাইটেল দিব, ধরো আমরা কি বানাতে যাচ্ছি, যেমন ধরো এই যে আমরা যে এই কাজটা করলাম না, এই যে এইটাই আমরা বানাবো, দেখো কোডিং করে হয়ে গেল আমাদের সাইট। আর ডিলিট করে ভুলটা করলাম, আবার অন করে নিয়েছি। এই যে আমরা কোডিং করে যে সাইটটা বানালাম HTML CSS দিয়ে, ওইটা এই যে এই এই ওয়েবসাইটটা কিন্তু আমরা ওয়ার্ডপ্রেসে বানাবো, দেখবা এইটাই একদম অবিকল এটাই বানাবো, ঠিক আছে? তাতে আমরা বুঝতে পারবো যে কেমনে কাজ করে। মানে এখানে আমরা কোডিং করছি, কিন্তু এখানে আমরা কি করবো না, কোনো কোডিং হাতই দিব না, কথা বুঝছো? পুরা নিজে নিজে বানাবো। আচ্ছা, এটা আমরা পরে বানাবো, এখন তাকে ওয়ার্ডপ্রেস আগে শিখতে হবে, তারপর না না শিখে তো আর এটা বানানো যাবে না, তাই না? পুরো অল্প জ্ঞান নিয়ে বানাইলে প্রবলেম, বেশি জ্ঞান থাকতে হবে। আচ্ছা, সাইট টাইটেল দিব, তাহলে ধরো এনে নাম দিছিলাম কি, এই যে আমাদের যে ওয়েবসাইটটা, আবার কেটে দিচ্ছি, বারবার এই ভুলটা করি, কাটার দরকার কি, থাকলেই তো ভালো। আচ্ছা, এখানে ওয়েবসাইটের নাম দিছিলাম, আচ্ছা রিফাজ ব্লগ দিছিলাম, এবার দিই তাহমিজ ব্লগ। সাইটের নাম দিই তাহমিজ ব্লগ, এটা একটা সাইটের নাম, আর কিছু না। ইউজার নেম দিলাম, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এর পাসওয়ার্ড। মানে তুমি যখন এরপর থেকে কাজ করবা তখন কিন্তু আর তোমার যে ওইসব পাসওয়ার্ড টাসওয়ার্ড লাগবে না, খালি এই যে ওয়ার্ডপ্রেস এর যে পাসওয়ার্ড এটা দিয়ে ঢুকলেই হবে। তাই আমি আপাতত এটা আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমি ওটা দিয়ে দিলাম, ইমেল একটা সেট করে দিলাম, যা থাকে ইনস্টল দিলাম, লিমন নাম আর এই পাসওয়ার্ড দিলাম, মানে এটা জাস্ট আমার ওয়ার্ডপ্রেসে লগ ইন করার জন্য। তুমি তো তোমার ইচ্ছা মতো দিবা। এই যে এখন আবার লগ ইন করতে বলতেছি, এই যে সেট আপ হয়ে গেল, সবকিছু রেডি। রিমেম্বার মি দিয়ে লগ ইন করলে এই যে আমি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে ঢুকে গেলাম। তার মানে এই দেখো, এতদিন আমরা কোডিং করে ওয়েবসাইট বানাইতাম, এখন এই যে আমার এই যে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডটা আমি পাইলাম, এইটার মাধ্যমে পৃথিবীর প্রায় অলমোস্ট সকল ওয়েবসাইট তৈরি করা যাবে, কোন রকম কোডিং এ হাতও দিতে হবে না, ঠিক আছে? এগুলো আমরা ইগনোর করি, আমরা এখন আপডেট টাপডেট কিছু করবো না, এগুলোর দরকার নেই। তো আমরা একটু তাহলে ওভারভিউ জানি যে এখানে কি কি আছে, এই ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে কি কি আছে। প্রথম কথা হচ্ছে এইখানে দেখো, এই বাটনটা যদি আমরা চাপ দেই তাহলে আমরা আবার এই পেজটাতে চলে আসবে, যে ওয়ার্ডপ্রেস এর ডিফল্ট পেজ। আমাদের ওয়ার্ডপ্রেস ভার্সন 6.4.3 এটা নামাইছিলাম, দেখাচ্ছে এই। তো এইখানে কি আছে, এখানে যে আমাদের ওয়েবসাইটটা দেখা যায়, মানে আমরা যে কাজ করলাম সেই আউটপুটটা আমরা এখানে দেখতে পাবো। এই যে ভিজিট ওয়েবসাইট যদি রাইট ক্লিক করি, এই যে আমাদের ওয়েবসাইটটা দেখতে এরকম লাগতেছে। এটা বাই ডিফল্ট, মানে এটা আমরা তৈরি করি নাই, এটা ওয়ার্ডপ্রেস নিজেই আমাদের জন্য একটা তৈরি করে দিচ্ছে, এই আর কি। তাড়াতাড়ি এটা রাখবো না, তাই না? এই যে তার মানে আমরা যত ওয়েবসাইটে কাজ করবো সব আউটপুটটা এই লিঙ্কেই পাবো, মানে একদম ডাইরেক্ট লোকাল হোস্ট আমি এই লিঙ্কেই। আমি যদি এটাতে ইন্টার চাপ দিই তাহলে এই পেজটাই আসবে। আর যখন আমরা লগ ইন করা অবস্থায় থাকবো তখন আবার লগ ইন করতে হলে এই যে উপরে একটা বার দেখতে পাবো, এই বারে যে এখানে আবার চাপ দিলে আবার আমরা ড্যাশবোর্ডে গেছি, ড্যাশবোর্ডে গেছি, ঠিক আছে? তার মানে ওইটাই আমাদের আউটপুট, এই যে এই ওয়েবসাইটটা আমাদের আউটপুট। এই যে যত কাজ করব এখানে চলে আসবে ওয়েবসাইট। তাহলে এইখানে হচ্ছে ড্যাশবোর্ড নামে একটা বাটন, তো বললামই। এইখানে যে এটা চাপ দিলে যে পেজটা আছে ওইটাই ড্যাশবোর্ডের হোম আছে, আপডেট আছে। তো আপডেট হচ্ছে আমরা যে ওয়ার্ডপ্রেস থেকে আপডেট দিতে চাই সেটা এখান থেকে করতে পারবো। ঢুকে দেখাই এক এক করে। এই যে ওয়ার্ডপ্রেস আমরা নামাইছি কত, 6.4.3 আমার যেটা ছিল, আর এখন বর্তমানে চলতেছে 6.6.2।
তাহলে তোমরা আপডেটটাই, যে আপডেট দিলে একদম লেটেস্টে আপডেট হয়ে যাবে, ঠিক আছে। এটা ওয়েট করে দিলে আপডেট হোক, আপডেট হলেই তো ভালো। ওই যে এখন ও নিজেই নামায় নিজেই আপডেট করে নেবে, মানে আমাদেরকে আর নতুন করে যে আগে যেমন নামাইছি এরকম নামাইতে হবে না। আচ্ছা, জিনিসটা ফেল, আচ্ছা এটা না হয় স্বাভাবিক, আর আমাদের লোকাল হোস্টে একটু ঝামেলা করি। দেখ এটা আমার দরকার নেই এখন। আচ্ছা, এই যে পোস্ট, এই পোস্টটা কি? এই পোস্টটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস এর মধ্যে, ওয়ার্ডপ্রেস মূলত তৈরি হয়েছিল ব্লগ পোস্টের জন্য, মানে মানুষের যে বিভিন্ন রকম পোস্ট দিবে, তার পোস্টটা মানুষ দেখবে, কমেন্ট করবে, এই ধরনের ওয়েবসাইট বানানোর জন্য তৈরি করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে কিন্তু ওয়ার্ডপ্রেস আর শুধু পোস্টের মধ্যে সীমাবদ্ধ না, ই কমার্স তৈরি করা যায়, এডুকেশন তৈরি করা যায়, সবই তৈরি করা যায় মোটামুটি, মানে এমন কিছু নাই যে তৈরি করা যায় না। তো ওই পোস্টটা এখন রয়ে গেছে। তা তুমি এখনো চাইলে একটা ওয়েবসাইটে পোস্ট অ্যাড করতে পারো, যেমন এই যে আমরা দেবে আমাদের ওয়েবসাইটে, এই যে আমরা যে এই যে এগুলো যে দিলাম, এগুলো তো একটা পোস্ট, তাই না? এগুলো তো পোস্ট, এই যে আমরা সিমোড দিলে তো এটা আবার ডিটেল দেখা যাবে, তার মানে এগুলো কি একটা পোস্ট না? এই পোস্টটা কিন্তু আমরা এইখান থেকে তৈরি করতে পারবো। এই যে অল পোস্ট দিলে পোস্টের লিস্টটা দেখাবে, যে একটা বাই ডিফল্ট আছে, আমরা চাইলে নতুন একটা তৈরি করতে পারবো অ্যাড নিউ দিয়ে। এই যে ধরো তুমি এই যে পোস্টের একটা টাইটেল দিলা, ধরো দিস ইজ রিফাত, ধরো দিলাম একটা, ধরো একটা কন্টেন্ট, এটা হলো এটা পোস্টের টাইটেল, এটা হলো পোস্টের কন্টেন্ট। ধরো তুমি দিলা যে আই এম রিফাত, আই এম আ ওয়েব ডেভেলপার, ঠিক আছে, দিয়ে দিলা, দিয়ে এই যে পাবলিশ দিলে তোমার এই পোস্টটা পাবলিশ হয়ে যাবে। এই যে পাবলিশ হয়ে গেছে না? এখন তুমি একটু ব্যাকে আসো, এই যে এই দেখো দুইটা পোস্ট দেখছো। তুমি চাইলে এখান থেকে আবার এটা ট্র্যাশ মানে কি ডিলেট, ডিলিট করে দিতে পারো, যে চলে গেল ডিলেটে। ডিলেট যদি হয় আবার এখান থেকে ট্র্যাশ থেকে আবার আন্ডো করতে পারো, রিস্টোর, তাহলে আবার চলে আসলো পাবলিশে। আচ্ছা, এখন কিন্তু রিস্টোর থেকে আন্ডো করলে ড্রাফটে থাকে, তার মানে তুমি কুইক এডিট করে আবার পাবলিশ করতে হবে। এই যে ড্রাফটে আছে, পাবলিশ করে দিতে হবে, যে আবার যদি আপডেট দাও আবার পাবলিশ হয়ে গেল। এই যে চাইলে আবার এটা এডিট করতে পারবা, এই যে এডিট চাপ দিলে ওই পোস্টটা যা লিখছিলে আবার এডিট করতে পারবা। যেমন দিস ইজ রিফাত লিখছিলাম, কাইটে দেওয়া লিখলাম দিস ইজ তাহমিদ। আচ্ছা, আই এম তাহমিদ, দিলাম আই এম তাহমিদ, আই এম ওয়েব ডেভেলপার এন্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ার, দিয়ে দিলাম এরকম, এই দিয়ে আপডেট দিলাম। তাহলে এখন দেখো দিস ইজ তাহমিদটাই আসবে। এই যে এই যে দিস ইজ তাহমিদ, তার মানে আমরা এখান থেকে পোস্ট তৈরি করতে পারি, পোস্টের ক্যাটাগরি দিতে পারি। যেমন ধরো এই যে পোস্ট এডিট করার সময় খেয়াল করো, এডিট করার সময় এই যে এখানে ক্যাটাগরি দিতে বলবে, যে এই পোস্টে কি তুমি রোমান্টিক কিছু লিখবা, ইসলাম নিয়ে কিছু লিখবা, বা ধরো তুমি নেচার নিয়ে কিছু লিখবা, এই যে বিভিন্ন ক্যাটাগরি, তাই না? এই ক্যাটাগরি নিয়ে লেখার পর তোমাকে আলাদা করতে হবে না যে কোনটা কোন ক্যাটাগরি পোস্ট। তুমি করবে কি, এখানে যে ক্যাটাগরি সিলেক্ট করে দিবা, বাই ডিফল্ট আছে আনক্যাটাগরাইজ, তুমি চাইলে এখান থেকে একটা ক্যাটাগরি তৈরি করতে পারো এখান থেকেই। এই যে ধরো পোস্ট তৈরি করলে একটা ইসলামিক, ইসলামিক, আচ্ছা ইসলামিক পোস্ট তৈরি করার পর এই যে তুমি এনে ইসলামিকটা যেহেতু হয়ে গেছে, এটাকে ঠিকঠাক তুলে দাও, এটা আমরা চাই না, এটা অ্যাড করলাম, ইন্টার চাপ দিতে হবে, এই যে অ্যাড হয়ে গেল। তাহলে ইসলামিকে ঠিক দেওয়া না, তাহলে ইসলামিক ক্যাটাগরি অন্তর্ভুক্ত, এটা এই যে আপডেট দিলাম, হয়ে গেল। এখন এই ক্যাটাগরি এখান থেকেও তৈরি করা যায়, এখানে তৈরি করা থাকলে এখানে দেখাবে, আর দরকার পড়লে এখান থেকেও তৈরি করা যাবে, ঠিক আছে। আর একটা উপায় আছে, এই যে এই ক্যাটাগরি থেকেও তৈরি করা যাবে, এই সেম ওই যে আমরা যে ইসলামিক তৈরি করলাম না, দেখো ইসলামিকটা এখানে দেখাচ্ছে, তাহলে আমরা এখান থেকেও তৈরি করতে পারবো। এই যে ইসলামিক ক্যাটাগরি আরেকটা তৈরি করলাম, নেচার, স্লাগ দিব কি, স্লাগটা না দিলে হবে, ঠিক আছে, এই দিলাম, আরেকটা ক্যাটাগরি তৈরি হয়ে গেল, এই যে নেচার। তাহলে এখন নেচার তৈরি করলাম না, এখন আমি ওই পোস্টের মধ্যে কিন্তু ওই নেচারটা পাবো। এই যে এডিট করতে গেলাম আবার, এই যে এখন আমি বলতেছি যে কোন ক্যাটাগরি দিবেন, ইসলামিক নাকি নেচার, চলে আসছে। তার মানে ওখান থেকে করা যায়, এখান থেকে করা যায়, ঠিক আছে। মানে ওয়ার্ডপ্রেস এই জন্য এত সুন্দর, মানে কত সুন্দর একটা ড্যাশবোর্ড দিয়ে দিচ্ছে, মানে এত কঠিন কঠিন কাজ আছে যে মানে আমরা করতে গেলে, কোডিং এ যখন করবো কত সময় লেগে যাবে, 6 মাস, কিন্তু আমরা ওয়ার্ডপ্রেসে মাত্র 3-4 দিনের মধ্যে করে ফেলতে পারবো। কত সুন্দর কন্ট্রোলার, দেখছো? আচ্ছা, এবার মিডিয়া, মিডিয়া কি? এই যে ওয়ার্ডপ্রেসে যে দেখো এখানে তোমার ছবি নাই কিন্তু এই মুহূর্তে, এই পোস্টের আমরা জানি না সব পোস্টের একটা ছবি থাকে, যেমন এই যে আমাদের ওয়েবসাইটে এটা কিন্তু আমাদের ছবি। আচ্ছা, ধরো এই ছবিটার লিঙ্ক কি দেখি, এই যে কপি ইমেজ অ্যাড্রেস দিলাম, কপি করে রাখলাম এই ছবিটা। তাহলে আমার এই পোস্টে দেখো এই মুহূর্তে ছবি নেই, তাহলে আমি দেখো এই যে ছবিটা কোথায় আছে, এই যে ফিচার ইমেজ, আমরা তাহলে ট্যাগ অ্যাড করতে পারবো। ট্যাগ কি? এই যে আমাদের ওয়েবসাইটে ট্যাগ না, এই ট্যাগও কিন্তু অ্যাড করতে পারবো পোস্টে, ট্যাগ। আচ্ছা, তাহলে এটা ট্যাগ দিতে পারবো, ট্যাগও সেম, এই যে আমরা এখানে চাইলে অ্যাড নিউ দিয়ে কমা কমা দিয়ে হাজার হাজার ট্যাগ করতে পারবো, যেমন নেচার, এগুলো এসইও এর জন্য কাজে লাগে, গুগল টের পাবে আর কি, যে তুমি কোন ট্যাগে পোস্টটা দিছো। নেচার দিলা, কমা দিয়ে দিলা, ধরো নেচার ইসলামিক, ধরো দিলা যে
ফিকা এরকম একটা দিয়ে দিলে যে এই বিষয়ে কথা হচ্ছে। এই এই দেখো, এটা দিয়ে তুমি আপডেট দিলে এই যে তোমার এই ট্যাগ গুলো অ্যাড হয়ে গেল। আর এই যে ফেচার ইমেজ, এখান থেকে তোমাকে ছবি অ্যাড করতে হবে না, এই যে এই ছবিটা অ্যাড করতে হবে এখানে, এই পোস্টে। তাহলে সেট ইমেজ দিলেই এই যে এখান থেকে আপলোড দেওয়া যাবে। আর যদি আগেই দেওয়া আপলোড করা থাকে তাহলে মিডিয়াতে পাওয়া যাবে। তাহলে এখান থেকে সিলেক্ট করা যাবে, আবার চাইলে এখান থেকে আপলোড দেওয়া যাবে। আরেকটা উপায় কি, এখান থেকে দেওয়া যায়, আরেকটা হলো বাইরে থেকে যে এই মিডিয়াটাই, এই মিডিয়া এখানে চাপ দিলে যেটা ওপেন হচ্ছিল এটাই। তো আমরা চাইলে এখান থেকেও কি করতে পারি, ওটা অ্যাক্সেস করতে পারি। এই যে লাইব্রেরি চাপ দিলাম, এই যে মিডিয়া, মানে আমার এই মুহূর্তে কোনো মিডিয়া নাই, চাইলে একটা চাইলে ইমেজ টিমেজ অ্যাড করতে পারবে। এই যে সেম জিনিসটা, যে এই জিনিস, ঠিক আছে, একই জিনিস। তাহলে এখানে ধরো আমি এই ছবিটা আপলোড দিয়ে দিলাম, ধরো একটা ছবি, এই যে আমার কম্পিউটার আছে, এই যে এই ছবিটা, ঠিক আছে, যে পেয়ারার কলম, এই ছবিটা আপলোড দিয়ে দিলাম। এই যে এই ছবিটা দিলে আমার মিডিয়াতে চলে আসছে, যে লাইব্রেরিতে গেলেই এই যে আমি একটা ছবি দেখতে পাবো। তাহলে দেখো, আমি আবার যদি এই পোস্টে ফেরত যাই, এই ছবি আমি অ্যাড করবো, সেট দিলাম, এই যে আমার লাইব্রেরিতে গেলাম, নাই। কারণ নাই কেন, আমার তো একটা রিলোড দিতে হবে, কারণ আমি তো মাত্র আপলোড দিচ্ছি, এই যে রিলোড দিলাম। আচ্ছা, যে বন্ধু করছে তাকে আপডেট দিই, দিয়া এই যে এখন রিলোড দিলে এই যে আমার ওই ছবিটা এখন আপডেটে পাবে। এই যে এখন আমি যে সেট ফিচার ইমেজ দিই, এখন আমি কোনো আপলোড করতে যাচ্ছি, আমি যে আপলোড দিচ্ছি ওই ছবিটা দিব, এই যে দিলাম। এই যে দেখছো আমার ওই ছবিটা এখানে চলে আসছে। দিয়ে আমি কি করব, দেখছো ক্লায়েন্ট আমার চাপ দিতেছে, আমি এক্সাইটেড টু সি। আমি সবাই মানে বুঝুন বাজুন দিয়ে মানে চলতেছি, ঠিক আছে। মানে এত চাপ করে গেছে, একটা মানে 66,000 টাকার প্রজেক্ট, মানে তো না, প্রায় 5, 6, 7টা এরকম। 7টা প্রজেক্ট কি একা আমার পক্ষে সম্ভব? আর কালকে থেকে চাকরি শুরু, তো সারাদিন তো এনেই থাকবো এখন আসা, মানে এই সময়ের মধ্যে আসলে ইম্পসিবল আর কি। যাক, তোমরা যত ভালো শিখতে পারবে ততই ভালো। আচ্ছা, এই দেখো, এই যে এই ইমেজটা, তাহলে আমি সেট ফিচার ইমেজ দিলে কিন্তু এই যে এই ইমেজটা আমার এই পোস্টের জন্য তৈরি হয়ে গেল, ঠিক আছে। এই যে আপডেট দিলাম আগের মতো, তাহলে আমার একটা পোস্ট তৈরি হয়ে গেল। আমি চাইলে পোস্টটা দেখতে পারবো, যে ভিউ পোস্ট দিলে এই যে আমার পোস্টটা, ঠিক আছে। এই যে দেখো, ছবি আসছে, আমার টেল আসছে, আমার ডেট আসছে, এই যে কে দিছে পোস্টটা সেটাও আসছে, কোন ক্যাটাগরিতে দিছে ওইটাও আসছে, এই যে আমার ডেসক্রিপশনটা আসছে, আমার ট্যাগও আসছে, এবং কি এটার কোনো কমেন্ট আছে কিনা এটাও আসছে। এই দেখো, এত একটা ফিচার দেখছো। এই ফিচারটা যদি আমি কোডিং করে বানিয়ে দিতাম, তাহলে আমার কত কিছু করতে হইতো। তাহলে আমাকে এইটা বানাইতে হবে, এটা বানাইতে হবে, এটা বানাইতে হবে, এটা বানাইতে হবে, কমেন্ট বানাইতে হবে, কমেন্ট সিস্টেম বানাইতে হবে। এনে কমেন্ট না, এখানে আবার ইউজার লগ ইনের একটা সিস্টেম বানাইতে হবে। বিশাল একটা খেলা আছে মানে এই প্রজেক্টটা করতে গেলে। এই অল্প একটা ছোট্ট প্রজেক্ট কিন্তু আমার অনেক দিন লেগে যাবে, 1 মাস লেগে যাবে। কিন্তু দেখ, আমি একটা সুন্দর ব্লগ সিস্টেম বানাই ফেললাম অটোমেটিক, জাস্ট এই কয়েকটা ক্লিকে। আচ্ছা, এই গেল। তাহলে আমরা একটা পোস্টটা দেখলাম, ঠিক আছে। আমরা আস্তে আস্তে এই সবগুলো দেখবো। তাহলে পোস্ট, মিডিয়া গেল। আচ্ছা, এখন এই লাইব্রেরি কাজটা আমরা বুঝলাম। লাইব্রেরি কি, আমরা এখানে ছবি, পিডিএফ, তারপর ইমেজ, ভিডিও এগুলো অ্যাড করতে পারি। পেজ, পেজ হচ্ছে আমরা যদি কোনো নতুন পেজ তৈরি করতে চাই, যেমন ধর তোমার একটা হোম পেজ থাকবে, একটা কন্টাক্ট পেজ থাকবে, থাকে না, একটা ওয়েবসাইটে অনেক পেজ থাকে না। মানে আমাদের এই মুহূর্তে কয়টা পেজ? একটা পেজ আছে। কিন্তু আমি যদি চাই যে পোস্টে চাপ দেবো, তাহলে একটা পেজ তৈরি হবে, অ্যাবাউট আছে গেলে আরেকটা পেজে নিয়ে যাবে, তাই তো, এটাই তো। তাহলে আমাদের এই সবগুলো কিন্তু আর কোডিং করে করতে হবে। দেখো, আমরা একটা কোডিং করছি 3 ঘন্টা ধরে, তাই না? তাহলে আমাদের এই পেজ গুলো বানাইতেও 3 ঘন্টা লাগবে। কিন্তু ওয়ার্ডপ্রেসে আমরা অনায়াসে মানে ড্রাগ এন্ড ড্রপ করে এই পেজ গুলো বানিয়ে ফেলতে পারবো, ঠিক আছে। এই যে আমরা এই পেজের মধ্যে যাবো, এই যে অল পেজে সব পেজের লিস্ট গুলো দেখাবে। আপাতত 2টা পেজ ডেমো তৈরি করা আছে। আচ্ছা, এই 2টা আমি ডিলিট করলাম, এটা আমার লাগবে না, ক্যাশ। তাহলে আমি একটা যে নতুন পেজ তৈরি করতে পারি, এই যে অ্যাড নিউ দিয়া একটা পেজ তৈরি করা। এটা কিন্তু পেজ, এটা কিন্তু পোস্ট না, খেয়াল করো। এই যে বাই ডিফল্ট তোমার কিছু টেমপ্লেট দেখাইতেছে, যে তুমি কি কোনো টেমপ্লেট চাও। আচ্ছা, ঠিক আছে, ধরো আমি একটা টেমপ্লেট দিয়েই দিলাম। টেমপ্লেট আমার দরকার নেই। ধরো আমি একটা ফাঁকা পেজ, এই যে হোম, এটা আমার পেজের নাম, বুঝছো, এটা কিন্তু পেজের নাম, এটা কিন্তু অন্য কিছু না। এর ভিতরে তোমার পেজের কন্টেন্ট, তাহলে তুমি পেজের মধ্যে একটা ইয়া দিতে চাইতেছো, তারা একটা ইমেজ দিতে চাইতেছো পেজের মধ্যে, আপলোড দাও। আপলোড দিয়া তুমি ধরো চাইতেছো যে তুমি এই মানুষটা কোর্সের এইটা এই পেজের মধ্যে থাকবে, দিয়ে পাবলিশ করে দিলা। এটা কিন্তু পেজ, এটা কিন্তু পোস্ট না। এটা দেখো, এটা আলাদা একটা পেজ। এই যে ভিউ পেজ দিলে এই দেখো একটা পেজ, দেখছো। এই যে খেয়াল করে, এটা স্ল্যাগ দিয়ে আসছে, যে তামিজ স্ল্যাশ হোম, মানে পেজের নামটাই হয়ে যাবে স্ল্যাশ হয়ে যাবে, যেরকম। এই যে এটা একটা পেজ, তার মানে এখানে আমরা শুধু ডিজাইন করতে পারবো, যেভাবে ডিজাইন করতে হবে বুঝতে পারতেছে। আমি একটা ইমেজ দিচ্ছি তাই আসছে, আর আমি যদি চাইলাম এর
করতে এরকম এইটি এখানে দেখাইতো, তাই না? কারণ আমরা পেজ একটা তৈরি করলাম, এই তৈরি বাই ডিফল্ট যে ওরা দিছে ওয়ার্ডপ্রেসে, এটা খুব একটা ভালো না, ঠিক আছে? যে এখানে যেটা দিছে, এই যে বাই ডিফল্ট কিছু এডিটর দিছে, এটাকে বলে গুটেনবার্গ এডিটর। এই যে অনেকগুলো আছে দেখো, এই যে এগুলো দিয়ে তৈরি করা যায়, একটা পেজ তৈরি করা যাবে, মানে তুমি চাইলে পারবা, কিন্তু অতটা ভালো না, ঠিক আছে? অতটা পাওয়ারফুল না। এই জন্য আমরা আলাদা এক্সট্রা পেজ বিল্ডার ইউজ করবো। দেখবা যে ওই পেজ বিল্ডার যে তুমি যে বলছিলে যে রিফাত এলিমেন্টর, এটা একটা পেজ বিল্ডার, ডাব্লিউপি বেকার একটা পেজ বিল্ডার, এরকম অনেক পেজ বিল্ডার আছে। এই সফটওয়্যার গুলো ইউজ করলে, প্লাগইন গুলো ইউজ করলে আমরা দেখবো কি এই যে এত সুন্দর সুন্দর ডিজাইন, এইচটিএমএল সিএসএস, এই সব কিছু আমরা কি দেখে দেখে করবো, আর দেখবা ডিজাইন হয়ে গেছে। এটা আমরা আবার দেখতে পারবো লাইভ, ঠিক আছে? তার মানে আমরা পেজ বিল্ডার ইউজ করবো, এই জন্য আমরা এটা ইউজ করলাম না। আমরা পেজটা ডিজাইন এখন বাদ দিই, এটা পরে পেজ ডিজাইন, এটা অ্যাডভান্স বিষয়, এখন না। আচ্ছা, এখন এই কমেন্ট, কমেন্ট কি ওই যে পোস্টের মধ্যে কারা কমেন্ট করলো সেইগুলো এখানে থাকবে, কমেন্টের মধ্যে থাকবে। এই যে একটা কমেন্ট আছে আমার, দেখছো? এই কমেন্টটা তুমি চাইলে যে এখানে চাপ দিলে এই যে অ্যাপ্রুভ, মানে যখনই একটা কমেন্ট আসে দেখবে একজন লোক একটা বাজে কমেন্ট করলো, ধরো দিল এই ফালতু পোস্ট করছেন, কি পোস্ট করছে, এরকম একটা কমেন্ট দিল বা একটা গালি দিল, তুমি কি তখন কিন্তু এই কমেন্ট আগেই পাবলিকলি যাবে না, এখানে যে তোমার জন্য অ্যাপ্রুভালে আসবে, দেখছো? যদি তুমি আনঅ্যাপ্রুভ, মানে এটা অলরেডি অ্যাপ্রুভ করাই আছে, তুমি যদি এটা অ্যাপ্রুভ করো তাহলে কি ওয়েবসাইটে দেখাবে, ওই পোস্টের কমেন্ট দেবে, নাহলে কিন্তু এনেই পড়ে থাকবে, মানে তোমার এখানে আসবে কিন্তু পাবলিকলি যাবে না। তার মানে বুঝতে পারছো, একজন উল্টাপাল্টা একটা গালি দিলেই যে পোস্টের মধ্যে দেখাবে, বিষয়টা কিন্তু তা না। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ওই যে কমেন্টটা, যে পোস্টে যারা কমেন্ট করবে সেই কমেন্ট গুলো এখানে এসে জড়ো হবে, তুমি এখান থেকে দেখে দেখে অ্যাপ্রুভ করতে পারবে, আবার চাইলে এডিট করে দিতে পারবে। দেখো কত মানে আমরা ভাবতাম যে ওরে আল্লাহ, ক্লায়েন্ট মনে হয় সেই রিভিউ দিছে, আর রিভিউ তো বানানো যায়। এই দেখো, এই যে তুমি ধরো এই ক্লায়েন্ট কমেন্ট করছে, তুমি এটারে ভালো করে দিলা, দিয়ে এই যে দিস ইজ গুড ওয়েবসাইট, ঠিক আছে, দিয়ে দিলা, দিয়ে এরকম আপডেট দিলা, দেখো আপডেট দিয়ে এখন যদি পাবলিশ করে দেয় তাহলে কি হবে? দেখা যাবে যে এই ক্লায়েন্ট কমেন্ট করছে দিস ইজ এ গুড ওয়েবসাইট, আসলে কি সে তাই বলছে? তা কিন্তু বলে নাই। তার মানে বুঝতে পারছে এই কমেন্ট টমেন্ট এগুলো আসলে ফক্কা, আসলে কিছুই না। আচ্ছা, নিজে নিজেই বানানো যায়। আচ্ছা, কিন্তু কিছু কমেন্ট আছে যেমন ফেসবুক কমেন্ট, ইনস্টাগ্রাম কমেন্ট, এগুলো কিন্তু অত বানানো যায়, কারণ ফেসবুক এটা অ্যালাউ করে না। তো ওইগুলা এই জন্য ক্লায়েন্ট দেখবা যে এই যে নর্মাল কমেন্টের থেকে ওই ফেসবুক কমেন্ট গুলো বেশি মানে ইউজ করে ওয়েবসাইটে, কারণ ওগুলো মানুষ বেশি বিশ্বাস করে। তার মানে এই নর্মাল কমেন্টের খুব একটা ভ্যালু নেই। এটা ইউজ হয় কখন? যে কমিউনিকেশনের জন্য, ধরো একটা পোস্টের নিচে তুমি একটা প্রবলেম দিচ্ছ, কোডিং এর একটা প্রবলেম, আর নিচে সবাই বললো ভাই আমি এটা বুঝি নাই, তুমি কমেন্ট করলা এখানে এই করা হয়েছে, আরেকজন কমেন্ট করলো এখানে এই করা হয়েছে, এই যে কমেন্টিংটা, এইটার জন্য মূলত এটা ইউজ হয়। আর এটা তোমার একটা রিভিউ দিবে ভালো, এইটা চিন্তা করো না, কারণ এটা তো বানানোই যায়, ঠিক আছে? আচ্ছা, এই অ্যাপিয়ারেন্সটা কি? অ্যাপিয়ারেন্স এর মধ্যে আমরা থিম আপলোড দিতে পারবো। এই যে থিম, প্রত্যেকটা ওয়ার্ডপ্রেসে মানে চলে একটা থিম দিয়ে আর কিছু প্লাগইন দিয়ে, ঠিক আছে? থিমটা হচ্ছে মাদার, মানে ওয়ার্ডপ্রেসে থিম ইনস্টল হওয়ার সাথে সাথেই ওয়ার্ডপ্রেসের ডিজাইন রাতারাতি চেঞ্জ হয়ে যায়। যেমন তুমি প্রিমিয়াম থিম কিনতে পারবা, এখানে তো কিছু ফ্রি থিম আছেই, তুমি যদি অ্যাড নিউ থিম দাও, ওদের থিমের গ্যালারিতে নিয়ে যাবে ওয়ার্ডপ্রেসের, মানে ওদের যে লিস্ট আছে, এই যে তুমি চাইলে যে কোনো থিম, এই যে ধরো চাচ্ছ এই যে নিউজ পেপার থিম, দেখছো? আমি এটা দেখি ফ্রি আছে কিনা, দেখি কালার মব, বা ধরো তুমি একটা নিউজ পেপার থিম দিতে পারো, মানে এই সব একটা থিম ইনস্টল দিলে দেখবে একটা ওয়েবসাইট হয়ে গেছে কমপ্লিটলি, পুরো ওয়েবসাইট। তার মানে দেখছো কতটা পাওয়ারফুল, তোমার কত সময় লাগবে, আর তুমি একটা ক্লিকে কি করতে পারো, পুরো একটা ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারো। যেমন এই যে আমি যখন এই থিমটা ইনস্টল দিব না, একটা গোটা ওয়েবসাইট তৈরি হয়ে যাবে অটোমেটিক, ঠিক আছে? কারণ তোমার আর ব্লগ নিয়ে আর কাজ করতে হবে, ব্লগ অলরেডি তৈরি হয়ে গেছে। থিম এত পাওয়ারফুল, এই থিম মানুষের ফ্রি গুলা খুব ইউজ করে না, কারণ এখানে সব অপশন থাকে না, আর এই যে কাস্টমাইজ করা যায় না, ধরো এই যে তুমি এটা চেঞ্জ করবে, এটা চেঞ্জ করবে, এগুলো যায় না। মোটামুটি ওরা যেমন দেখতে দিচ্ছে, এরকম যদি দেখাইতে চাও তাহলে ফ্রি গুলো ইউজ করতে পারো। কিন্তু তুমি যদি চাও যে আমি অনেক কন্ট্রোল, মানে এই থিমের উপর আবার অনেক কাজ করবো, তাহলে তোমাকে প্রিমিয়াম থিম কিনতে হবে। এটা কই পাবা? থেম ফরেস্টে, এই যে থেম ফরেস্টে ওয়ার্ডপ্রেসের থেম কিনতে পাওয়া যায়, ঠিক আছে? সবাই এখান থেকে কিনে। তাহলে তুমি যাচ্ছ যে এডুকেশন আর নিউজ পেপার থেম, দেখবে প্রিমিয়াম থেম আছে, দেখো এগুলো টাকা দিয়ে কিনতে হবে তোমাদের। এই যে এগুলো অনেক হাইলি কাস্টমাইজেবল, মানে এত কাস্টমাইজ করা যায়, সব ধরনের অপশন আছে এগুলো। এই যে লাইভ প্রিভিউতে দেখতে পারবা, দেখতে কেমন হবে ওয়েবসাইটটা।
আবার আবার বলতেছি, একটা থিম ইনস্টল দেওয়া মানে একটা ওয়েবসাইট ইনস্টল দেওয়া, ঠিক আছে? মানে তুমি ধরো তোমার থিম পছন্দ হয় যে আমার এই থিমটা এখানে আছে, আমার কাজ হয়, তাহলে ওই থিমটা যদি কিনা ইনস্টল দাও, তাহলে গোটা ওয়েবসাইট হয়ে যাবে কমপ্লিটলি, মানে আর কিচ্ছু করতে হবে না। খালি খালি তোমার নাম দিবা, টাইটেল দিবা, এগুলো চেঞ্জ করবা, তোমার ফুটার অ্যাড্রেস, এই বিষয়গুলো, আর কিচ্ছু না, পুরাটা হয়ে যাবে একদম রেডিমেড। কেমন লাগে? তুমি কিনবা, তুমি দেখে নিবা না? অবশ্যই তো এই যে ডেমো, ওরা এই যে এতগুলা ডেমো আছে দেখছো, ওই 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 থিমটা কিনলে তুমি এতগুলা পেজ পেয়ে যাবে বাই ডিফল্ট। এই প্রত্যেকটা তুমি চুজ করতে পারবা যে তোমার কোনটা ভালো লাগে, তুমি চাইলে যে কোনো একটা দিতে পারবা। ধরো আমার এইটা ভালো লাগছে, এটা একটু বেশি গিজিবিজি, পত্রিকাগুলো একটু গিজিবিজি হয়, এই দেখতে কেমন, এই যে এরকম লাগে নিউজ পেপারটা। তার মানে এই থিমটা তুমি কেনার পরেই তোমার এই ওয়েবসাইটটা গোটা রেডি হয়ে যাবে, ঠিক আছে? এরকম পুরো রেডি হয়ে যাবে একদম টোটাল এইভাবেই, খালি আপলোড দিবে, আর কোনো কাজ নেই, ঠিক আছে? এই হলো তোমার থিমের বিষয়। তার মানে থিম আমরা একটা এখন আপাতত একটা ফ্রি ইনস্টল দিয়ে দেখি কি হয়। এই যে আমরা একটা ফ্রি এটা ইনস্টল দিই, কালার ম্যাগাজিন এক্স ইনস্টল দিলাম। এগুলো হচ্ছে ফ্রি, ফ্রিতেও আছে, মানে মোটামুটি অনেক কাজ করা যায়, এরকম থিম আছে, ঠিক আছে? তোমার যদি হয়ে যায় কাজ, তোমার যেমন একটা রিভার যেমন একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাতে চাই, আমরা কোডিং করে কত কষ্ট করে বানাইছি না? এখানে দেখবে পোর্টফোলিও ওয়েবসাইটের গ্যালারি, তুমি খালি যেটা ভালো লাগে এটা খালি ক্লিক করে ইনস্টল দিবে, দেখবে পুরো ওয়েবসাইট রেডি, এক ক্লিকে, আর কিচ্ছু করতে হবে না, শেষ। খালি তুমি ভিতরে তোমার নাম দিবা, কন্টেন্ট চেঞ্জ করবে, এই তোমার ছবি যেটা লাগবে এটা দিবা, এইগুলো কাজ, আর কোনো কাজ নেই। এই যে আমি দিয়ে দেবো, মানে অ্যাক্টিভেট করলেই এখান থেকে অ্যাক্টিভেট করতে পারো। আবার এই যে থেমের মধ্যে লিস্টটা থাকবে, এই যে থেমের মধ্যে গেলে এই লিস্ট গুলো থাকবে, এই যে তোমার যে থেম গুলো তোমার আছে এটা অ্যাক্টিভেট করবে, এই যে। তার মানে এখন তোমার ওয়েবসাইটটা পুরো এই থেমের অনুযায়ী হয়ে গেছে। গেট স্টার্টেড বলছে, তাহলে স্টার্ট দিয়ে দিই। মানে ওরা যদি কোনো কিছু বলে, তোমাকে রেকমেন্ড করে, তাহলে তুমি সেটা করবা, এই আর কি বিষয়টা এরকম। ডান, ঠিক আছে, শেষ। থিম গুলা করে কি, ধরো প্রয়োজনীয় যে প্লাগইন গুলা লাগে সেগুলো, আবার ধরো তোমার কিছু ডেমো থেম টেম পোস্ট লাগবে ডিজাইনটা দেখার জন্য, সেগুলো দিয়ে দেয়, ঠিক আছে? মানে একটা থিম প্রিমিয়াম কেনা মানেই তোমার মোটামুটি ওয়েবসাইট কমপ্লিট। মানে তোমার যে এই পোস্ট ওরাই তৈরি করে দেয় ম্যাক্সিমাম, তোমার কাজ হবে খালি এডিট করা, এই যে তৈরি করেছে। এখন দেখো তুমি আবার যদি তোমার তাহমিদের যে ওয়েবসাইটটা দেখতে চাও, দেখবে যে ওয়েবসাইটটা চেঞ্জ হয়ে গেছে, দেখো ওই থিম অনুযায়ী চেঞ্জ হয়ে গেছে, দেখছো? এই যে এখন কিন্তু ওই যে ওই অনুযায়ী পাচ্ছে, মানে ওই যে তোমার এই নিউজ পেপার যে থিমটা আছে না, ওই অনুযায়ী পাচ্ছে। এন্ড পোস্ট যদি বেশি থাকতো তাহলে ডিজাইনটা আরেকটু ক্লিয়ার বুঝতে পারতাম, যারা পোস্টটা বাড়াই দিই। পোস্টটা বাড়ানোর জন্য ডুপ্লিকেটের প্লাগইন লাগবে, থাকে এখন আর দরকার নেই। মানে তোমার আমার বোঝানোর উদ্দেশ্য ছিল এই থেম থেকে তুমি থেম চুজ করতে পারবা, আপলোড দিতে পারবা, যে এখানে এটা তো তোমার ইয়া থেম, বাই ডিফল্ট থেম, অ্যাড নিউ, তাই না? এটা বাই ডিফল্ট, মানে অ্যাড নিউ দিয়ে তুমি যে ইনস্টল করলা যে ওদের সার্ভার থেকে। আর তুমি যদি এরকম একটা কেনো, এটা তো ওদের সার্ভার থেকে দিলে ইনস্টল দিলে হয়ে যায়, কিন্তু তুমি যদি এরকম একটা কিনতে চাও, যেরকম কিনলা, তাহলে তোমাকে একটা জিপ ফাইল দিবে, ওই জিপ ফাইলটা করতে হবে কি এইখানে আপলোড দিতে হবে, এই যে এখানে। এবার আমার কাছে এরকম দেখো থেমের গ্যালারি আছে, এগুলো সব প্রিমিয়াম থেম, এগুলো আমি তোমাদের কাজ করার জন্য দিব, ঠিক আছে? তোমরা এই যে যখন কাজ করতে যাবা তখন দেখবা হিউজ পরিমাণ প্লাগইন লাগে, প্লাগইন আর থেম লাগবে, সবগুলো প্রিমিয়াম। এগুলো কেউ তোমাকে দিবে না, কোথাও যায় ঘুরবা সারাদিন, কেউ দিবে না। দিবে কেন? তোমার তোমার কেউ কি তোমার মামা লাগে না খালু লাগে তোমার দিবে? কিন্তু দেখো এই যে আমি তোমাদের কাজ করার জন্য এই থেম গুলো দিয়ে দিবো, এই যে দেখো এই যে ডি ড্রাইভে আমার থেম প্লাগইনের একটা বিশাল গ্যালারি আছে, দেখো তুমি যে কোনো ওয়েবসাইট বানাই ফেলতে পারবে। এই যে প্রায় 5,500 থেম প্লাগইন আছে, দেখছো? সব প্রিমিয়াম, এগুলো আমি নামায় রাখছি। একটা প্যাকেজ কিনছিলাম আমি অনেক আগে, জিপিএল লাইসেন্স, এই সবগুলো আমি ডাউনলোড করে রেখেছি। আমার যখন যেটা লাগে আমি সেটা নিয়ে কাজ করে ফেলি, ঠিক আছে? সব ধরনের থিম আছে, পেজ বিল্ডার প্লাগইন, ইয়ার প্লাগইন, এডুকেশন প্লাগইন, যা যা দরকার সব আছে, ই কমার্স সব আছে। আচ্ছা, তাহলে এগুলো আমি, তুমি চাইলে কি করতে পারো, এখান থেকে যে সিলেক্ট করে ধরো এই থিমটা, একটা থিম নিবে, ধরো এগুলো তো প্লাগইন থিম না, থিম প্লাগইন সবই আছে। ধরো যে অ্যাভার্ড একটা থিম, এই যে জিপটা, এই জিপ থেকে কপি করে এই যে আপলোড দিবি, ইনস্টল দিলে এটা ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এটা আমরা পরে দেখবো।
যেহেতু সময় আছে আমাদের অনেক, আমরা এত দ্রুত না, আমরা আস্তে আস্তে শিখবো, কারণ এটা তাড়াতাড়ি জিনিস না। মানে আমি তোমাকে এইখানে থেম ইনস্টল দেওয়ারও 4-5টা পদ্ধতি আছে, ঠিক আছে, আবার প্লাগ ইন ইনস্টল দেওয়ার 4-5টা পদ্ধতি আছে, এগুলো সব শিখতে হবে। তাহলে তুমি ক্লায়েন্টের প্রজেক্ট করতে পারবে না, তবে এক এক কেসে একটা লাগে, মানে কখন যে কোনটা লাগবে তুমি নিজেও বুঝবে না যে কখন কোনটা লাগবে। আচ্ছা, এই যে থেম, যখন এই থেম তুমি ইনস্টল দিয়ে ফেলবা তখন এই যে এই অপশন গুলো চলে আসবে, এগুলো কিন্তু আগে থাকে না। প্রথমে দেখছো না থেম যখন ছিল না তখন কিন্তু এগুলো ছিল না, এখন চলে আসছে। তাহলে কাস্টমাইজটা কি? কাস্টমাইজ হচ্ছে ওই থেমের কিছু কাস্টমাইজ অপশন থাকে, যেমন থেমের তার লোগোটা কেমন, জেনারেল সেটিং, ধরো এই যে লোগোটা কেমন হবে, সাইটের লেআউটটা কেমন হবে, তারপর সাইডের হোয়াইট কত হবে, এই যে পি লোডার থাকবে কেমন, যেমন এই পি লোডার আমরা দেখছিলাম ওয়েবসাইট লোডার সময় কিন্তু একটা পি লোড হচ্ছিল, এই যে এটা একটা লোড হচ্ছে পি লোডার, বুঝছো? এটা এটা এই যে এন্ড চেঞ্জ করা যায়। আচ্ছা, দিলা আবার ধরো এই আইকনটা কেমন হবে, সোশ্যাল আইকনটা যে আছে সেটা দেখতে কেমন হবে, আর কিছু কিছু টুইক, মানে কিছু কিছু কাজ করা যায় থেমের অপশন। ক্যাটাগরি কালারটা কেমন হবে, এই মুহূর্তে এই কালারটা আছে, কালার দিয়ে দিতে পারো, চেঞ্জ হয়ে গেল, দেখছো? অটোমেটিক আবার দেখাবে চেঞ্জটা হয়ে চেঞ্জ হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? আচ্ছা, এরকম করে চেঞ্জ করে যে পাবলিশ দিলে পাবলিশ হয়ে যাবে। এর অনেক কিছু আছে, সাইড বারটা কেমন হবে, কোন টাইপের লেয়ার চাচ্ছ, এই টাইপের এই টাইপের এই টাইপের, এবার এইটা কিন্তু থেমের সাথেই আসে। থেমই তোমাকে বলে দিচ্ছে তুমি কি সাইড বার সহ চাও নাকি সাইড বার ছাড়া চাও, নাকি শুধু মেনু আর বডি চাও, কোনটা চাও, যেটা চাবা ওইটা ক্লিক করলে ওই অনুযায়ী হয়ে যাবে। কারণ আমি চাচ্ছি ধরো এই পুরো মেনু থাকবে আর বডি থাকবে, আর কিছু থাকবে না, এটা চাপ দিলে ওই অনুযায়ী হয়ে যাবে। কি? তাহলে বুঝতে পারলা যে তুমি এখান থেকে লেআউট চেঞ্জ করতে পারো, দিয়ে পাবলিশ দিলে ওই লেআউটটা হয়ে যাবে, ঠিক আছে? এরকম এটা হচ্ছে থেমের কিছু অপশন থাকে, এটা প্রিমিয়াম থেমেও থাকবে, ফ্রি থেমেও থাকবে, তবে প্রিমিয়াম থেমে আরো বেশি অপশন থাকে, এখানে আরো বেশি থাকবে এবং অন্য জায়গাতে অপশন থাকবে, ঠিক আছে? তাহলে এটা হলো কাস্টমাইজের বিষয়টা গেল। এখানে অনেক কিছু আছে, তোমরা দেখে নিও যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্লক সেটিং, টাইপোগ্রাফি, মানে ফন্টটা কেমন হবে, এই সব কিছু এখানে আছে। আচ্ছা, উইডজেট, উইডজেট কি এটা আমরা দেখবো। এই যে আমরা যে ধরো একটা ওয়েবসাইটের ধরো আছে, ধরো এই ওয়েবসাইটের মধ্যে ধরো এইখানে একটা ধরো একটা তুমি চাচ্ছ একটা লিস্ট দিবা, মানে কয়টা ব্লগ আছে, বা এখানে একটা লিস্ট দিবা, এই টোটাল ব্লগ সংখ্যা কয়টা, টোটাল কমেন্ট কয়টা, এই যে ছোটখাটো জিনিস আছে না, এগুলোকে উইডজেট বলে। আর তুমি ছোটখাটো বিষয়গুলো এই উইডজেট থেকে আইনে আইনে লাগাই দিতে পারো জোড়া দিয়ে। এই দেখো উইডজেটে গেলাম, উইডজেটে যাই, দেখো অনেক উইডজেট আছে, এই যে এখানে ভরা দেখবা, এই যে প্লাস দিলে দেখবে যে এগুলো সব উইডজেট, তুমি এগুলো অ্যাড করতে পারো, সব ধরনের জিনিস আছে মোটামুটি। তুমি চাইলে যে ফুটারে একটা উইডজেট অ্যাড করে দিতে পারো, তাহলে ফুটারে ফুটার 1, ফুটার 2, ফুটার 3, ফুটার 4, তুমি চাইলে এনে একটা উইডজেট অ্যাড করে দিলে এটা ফুটারে দেখা যাবে। আর তুমি চাইলে যে ফুটারে একটা গ্যালারি ছবি অ্যাড করে দিবা, অ্যাড করে আপলোড দিয়ে এনে বসাই দিলে দেখবা যে এই যে ফুটারে এসে ওই ছবিটা দেখতে পারবা, এই যে এখানে এই বিষয়টা। আচ্ছা, এরকম মেনু আছে, মেনুটা কি? এই দেখো আমাদের ওয়েবসাইটে যে যে মেনুটা আছে না, এই মেনুটাকে বলে মেনু। তার মানে এখান থেকে তুমি পাবা ওই মেনুটা তৈরি করতে পারবা। প্রথমে মেনুর একটা নাম দিবা, ধরো মেইন মেনু। মেইন মেনু দেওয়ার পর তুমি এটাকে এখানে প্রাইমারি হিসেবে সেট করে দিবা। অনেক সময় একটা ওয়েবসাইটে 4-5টা মেনু থাকে, দেখবা এই যে এখানে টপ হেডার একটা মেনু থাকে, উপরে টপ ছোট একটা মেনু থাকে, তারপর নিচে একটা মেনু থাকে, তারপর ফুটারে একটা মেনু থাকে। মানে আমাদের ওয়েবসাইটে কিন্তু কয়েকটা মেনু আছে, দেখো এই যে একটা মেনু, তারপরে দেখো এই যে নিচে যে এখানে একটা মেনু আছে, মানে এই লিস্ট গুলাকেই মেনু বলে, ঠিক আছে? আবার ভালো করে বুঝো, এই যে ইউএল এলআই যে বলতেছি না আমরা, এই লিস্টটাকেই মেনু বলে, ঠিক আছে? আচ্ছা, এই যে মেনু, তারপরে এই যে সাইডে মেনু আছে, সেগুলো সব মেনু কিন্তু। আচ্ছা, এই মেনু গুলা তুমি এখান থেকে তৈরি করবে, এই যে এখান থেকে হয়ে গেল এই যে মেনুতে। তাহলে একটা মেইন মেনু নাম দিয়ে তুমি যদি প্রাইমারি দাও, তাহলে এই প্রাইমারি মেনুটা কাজ করবে, যে প্রাইমারি এই যে উপরে যেটা এইটা। আর যদি টপ হেডার দাও তাহলে টপ হেডারের মেনুটা হবে, আর যদি ফুটার দাও তাহলে ফুটারের মেনু হবে, যেটা দিবে ওইটা হয়ে যাবে। আচ্ছা, আমি একটা তৈরি করলাম, যে ক্রিয়েট মেনু দিলাম, দেওয়ার পর তুমি এখানে এই যে মেনুগুলো এভাবে তৈরি করতে পারো। দেখো একটু বোরিং লাগবে, কারণ এটা একটা সফটওয়্যার, তো এটা তো আর ইয়া না। কোডিং এ করার সময় আমরা দেখছি একটু মজা লাগছে, কারণ কি আমরা যেটা করতেছি সাথে সাথে আউটপুট পাইতেছি। এখানেও আমাদের মজা লাগবে। কখন মজা লাগবে? যখন আমরা এই সবগুলো ব্যবহার জেনে যাব, তখন দেখবা যে আমি টুকটাক করে খালি কাজ করে ফেলতে পারবো ফটাফট। তুমি সব জানো, তখন দেখবা যে আমি একটা পেজ বিল্ডার প্লাগইন নিয়ে এবার মুহূর্তের মধ্যে একটা পেজ ডিজাইন করে ফেলবো। তুমি কল্পনা করতে পারবে না যে 1 ঘন্টার মধ্যে আমরা কিরকম ডিজাইন করতে পারি, এটা তুমি কল্পনা করতে পারবে না।
আচ্ছা সেভ দিলাম, হয়েছে মনে হয় নাকি? হুম। আচ্ছা এখন তুমি এই যে মেনুতে চাইলে এই যে তোমার পেজ, এই যে আমার একটা পেজ আমি তৈরি করছিলাম না, হোম, এই দেখো আমাদের মেনুতে মূলত কি থাকে, ওই পেজের নামগুলো থাকে না, এই যে এখানে কিন্তু পেজ অটোমেটিক আসতেছে, এই দেখো এই যে আমরা যে একটা পেজ তৈরি করছিলাম না এখানে, যে একটু আগে হোম নামে, ওই পেজটা এখানে পাইছে, দেখছো? তুমি এখানে চাইলে এটা অ্যাড করে দিতে পারো, এই যে অ্যাড হয়ে গেল, অ্যাড হয়ে গেল, একটা মেনুর একটা আইটেম তৈরি হয়ে গেল। তুমি চাইলে কাস্টম লিঙ্ক দিতে পারো, ধরো আমি একটা চাচ্ছি অন্য একটা লিঙ্ক, ধরো নাম হবে যে রিফার, যে এই মেনুটা তৈরি করতে পারো, এখানে চলে আসবে, চাপ দিবা, তার ভিতরে একটা আসবে, তার এই পাশের একটা আসবে, এই সাব মেনু গুলা, মেনুর ভিতরে মেনু, সেটাও এখান থেকে তৈরি করা। তুমি এই যে এটা হচ্ছে একটা সফটওয়্যার, মনে রাখবা, সবসময় মনে রাখবা, ওয়ার্ডপ্রেসকে একটা সফটওয়্যার হিসেবে কল্পনা করবা, মানে এখানে তোমার কোনো কোডিং করতে হবে না, তুমি শুধু ওয়েবসাইটের বিষয়গুলো জানো, আর তুমি এখানে খালি ইমপ্লিমেন্ট করবে, এইটাই হলো কাজ, মানে এটা একটা সফটওয়্যার, ঠিক আছে? সিএমএস বলে। আচ্ছা এই যে তুমি চাইলে মেনু, হোম আর রিফার নামে দুটা আইটেম তৈরি করলা, ইউএলএলআই, তুমি চাইলে এই হোমের মধ্যে যদি রিফার রাখতে চাও তাহলে এটা ধরে আপনি টান দিবে, এই যে দিয়ে এখানে নিয়ে আসবে, এই যে। তাহলে এখন হোমের সাব আইটেম হচ্ছে রিফার, আবার চাইলে রিফাতের সাব আইটেম আরো 10টা দিতে পারো, তোমার ইচ্ছা, আর দরকার পড়লে আবার টাইম এডিং নিয়ে আসবে, এই যে। তাহলে এটা বরাবর চলে আসবে, দিয়ে সেভ দিলে তোমার একটা মেনু তৈরি হয়ে গেল, ভাই একটু প্রাইমারি আরেকবার মেনু। দেখান। আরেকবার দেখাবো, আচ্ছা এই যে তুমি যদি চাও যে একসাথে থাকবে, তাহলে তুমি জাস্ট খালি এনে তৈরি করবা কাস্টম লিঙ্ক অথবা পোস্ট অথবা পেজ, এখান থেকে নিবা আর অ্যাড দিবা, তাহলে অ্যাড হয়ে যাবে। আর তুমি যদি চাও যে হোমের আন্ডারে থাকবে, মানে হোমের ভিতরে রিফার থাকবে, তাহলে এটাকে ধরে আমি টান দিবা, এই যে, দিয়ে এদিক সরাই দিবে, এই যে। এখন এটা হোমের ভিতরে, ঠিক আছে? এরকম তুমি এনে 10টা করতে পারো, আবার রিফাতের ভিতরে আবার ঢুকে দিতে পারো, আর তুমি টাইনে যেদিকে নিবে ওইদিকে হবে। আর যদি চাও আবার ব্যাক করতে, তাহলে আবার ধরে আবার টান দিবে, এই যে এই, দিয়ে সেভ দিবে, এই যে। এটা হচ্ছে যে সাব মেনু তৈরি করার সিস্টেম, মানে মেনু, সাব মেনু, এখানে সবকিছু আছে, যে তোমার পেজ আছে, তোমার পোস্ট গুলো আছে, যে আমরা যে 2টা পোস্ট তৈরি করছি সেটাও এখানে আছে। তারপরে যে তোমার কাস্টম লিঙ্ক তুমি তৈরি করতে পারবা, তুমি ক্যাটাগরি দিতে পারবা, যে আমাদের ইসলামিক ক্যাটাগরি, তুমি যে টাইপের চাও ওগুলো এখানে আসবে অটোমেটিক। তুমি চাইলে কাস্টম লিঙ্কও দিতে পারো। আচ্ছা, হেডার কি? হেডার হচ্ছে যে আমরা বুঝতে পারছি হেডারটা, হেডারের ডিজাইন গুলো এখানে আছে, চাপ দিলাম, মানে হেডারটা কেমন হবে, এই যে আমাদের কারেন্ট হেডার, বলছে হেডারে কোনো ইমেজ থাকবে কি, দিলাম একটা ইমেজ, ধরো ধরো এইটাই দিয়ে দিলাম, আন্দাজে, মানে আন্দাজে, ধর হেডার, হেডার তো ছোট্ট, এইটুক দিয়ে দিলাম। ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান, এইটুক দিয়ে দিলাম। ক্রপ, ক্রপ এখান থেকেই করা যাচ্ছে, দেখছো? এগুলো কিন্তু আমাদের কোডিং করে করতে ঠেলা আছে, কিন্তু এই সফটওয়্যার হওয়ার কারণে ও করতেছে কি, যা যা যেখানে দরকার আমার কি করতেছে, অটোমেটিক করে দিচ্ছে। আচ্ছা ক্রপ ফাংশনটা কাজ করবে না, এটা লোকাল হোস্টে কাজ করবে না, ঠিক আছে, সার্ভারে কাজ করবে। আচ্ছা গেল, তুমি চাইলে এমনি একটা ছবি দিলে হেডার দেখবে ছবিটা অ্যাড হয়ে গেছে। আচ্ছা, মানে এখানে সবকিছু ডাইনামিক। আমরা যে ওয়েবসাইটটা বানাইছি এটা কিন্তু ডাইনামিক না, এখানে তুমি কোনো কন্টেন্ট চেঞ্জ করতে হলে তোমার কি করতে হবে, কোডের মধ্যে হাত দিতে হবে, তাই না? কোন একটা কিছু চেঞ্জ করলে মানে কি, কোডে হাত দিতে হবে। কিন্তু এটা কিন্তু ওয়েবসাইটের মূল উদ্দেশ্য না, ওয়েবসাইটের মূল উদ্দেশ্য কি, তুমি একটা ড্যাশবোর্ড থাকবে, সেই ড্যাশবোর্ড থেকে চেঞ্জ করলে কি হবে, এখানে চেঞ্জ হয়ে যাবে, তাই না? এটাই তো আমরা চাই। কারণ আমরা কি সবাই কোডার যে আমরা খালি কোডের মধ্যে যা যা চেঞ্জ করবো, তা তো না। এই ওয়ার্ডপ্রেসটা কি বাই ডিফল্ট ডাইনামিক, ঠিক আছে? এখানে তুমি এখান থেকে ড্যাশবোর্ড থেকে যা কাজ করবে ওটা কি ফ্রন্ট এন্ডে রিফ্লেক্ট করবে, তার মানে সবকিছু ডাইনামিক। আচ্ছা আজকে শুধু আমরা পরিচিতিটা জানি, কোথায় কি আছে। আচ্ছা ব্যাকগ্রাউন্ড, মানে ব্যাকগ্রাউন্ড কালার, ইনস্টল প্লাগইন, এটা হচ্ছে থেমের প্লাগইনটা, ঠিক আছে? এই যে এটা খুব ইম্পর্টেন্ট। আমরা একটা ওয়েবসাইটে যখন কাজ করবো তখন আমাদের অনেক প্লাগইন দরকার পড়বে। যেমন ধরো তুমি যাচ্ছ যে ওয়েবসাইটের পেজটা সুন্দর করে বানাবা, তাহলে তোমার একটা পেজ বিল্ডার প্লাগইন লাগবে। তুমি ধরো ট্রান্সলেট করবা, ওয়েবসাইটে ট্রান্সলেট করবা, তাহলে একটা ট্রান্সলেট প্লাগইন লাগবে। এরকম অনেক পাওয়ারফুল প্লাগইন আছে, ঠিক আছে? তুমি জাস্ট ওই প্লাগইন গুলো দিয়ে কি করতে পারো, তোমার ওয়েবসাইটে সব কাজ করে ফেলতে পারো অনায়াসে, মানে কোনো কোনো চিন্তাই করতে হবে না, অনায়াসে কাজ করে ফেলতে পারবে। এরকম হাজার হাজার প্লাগইন আছে, তুমি যদি অ্যাড নিউ দাও দেখবা ফ্রি প্লাগইন আছে, এরকম প্রিমিয়াম প্লাগইন আছে, হিউজ ফ্রি প্লাগইন আছে, আবার হিউজ প্রিমিয়াম প্লাগইন আছে, তোমার যেটা দরকার তুমি ইনস্টল দিয়ে দেবে। আর আমি তো বললামই আমার কাছে সবকিছু একটা তার মানে প্লাগইনের একটা ইয়ে আছে, সকল প্রিমিয়াম প্লাগইনই মোটামুটি আমার কাছে আছে, ঠিক আছে? যেখানে প্রায় 2500, মানে 5000-এর উপরে, মানে কতগুলা, এর সব ওয়ার্ডপ্রেস প্লাগইনের থিম, দেখছো? এগুলা কিনতে কত টাকা লাগবে তুমি কল্পনা নেই।
আচ্ছা, এগুলো সব আমি যখন যেটা লাগে চাপ দিয়ে আমি কাজ করে দিবি। আচ্ছা, এই যে তুমি এনে এই যে এখান থেকে ইনস্টল দিতে পারবা। ধরো তুমি যাচ্ছ যে ধরো ধরো সিম্পলি তুমি কামিং সুন দিবা। ধরো তোমার ওয়েবসাইটে এখন তো কাজ চলতেছে, তাই না? তার মানে তোমার ওয়েবসাইটটা এখন কাজের মধ্যে আছে, তার মানে তোমার এনে সব এলোমেলো। তার মানে তুমি চাচ্ছ যে এই ওয়েবসাইটটা তুমি দেখাতে চাও না, তাহলে তোমার কামিং সুন দিতে হবে, তাই না? তুমি দেখো একটা সিম্পল প্লাগইন দিয়ে কাজটা করা যায়। দেখো কামিং সুন দিলাম, সার্চ দিলাম, জাস্ট তুমি যেটা করতে যাচ্ছ ওইটার প্লাগইন আছে, দেখবা অহরহ প্লাগইন আছে। ধরো কোন প্লাগইনটা আমার ভালো লাগে, এইটা আন্ডার কনস্ট্রাকশন, এটা আমার ভালো লাগে। আচ্ছা দিলাম, ইনস্টল দিলাম। দেখো একটা প্লাগইন ইনস্টল দিয়ে একটা বড় কাজ মুহূর্তের মধ্যে করে ফেলা যায়, মানে তুমি কল্পনা করতে পারবে না। And এটাতে ভয় পাওয়ার কিছু নাই যে ভাই কত হাজার প্লাগইন আছে, এগুলো কেমনে শিখবো, কেমনে পারবো, এত লাগে না। শোনো, তোমার কাজ করতে যতটুকু লাগবে তুমি অতটুকু শিখবা, আর বাকিটা তোমার অভিজ্ঞতা থেকেই তোমার কাজ চলে আসবে। যেমন ধরো তোমার আজকে একটা কাজ করতে যে ট্রান্সলেট করা লাগছে, ট্রান্সলেট প্লাগইন শিখে নাও। তোমার এই মুহূর্তে কামিং সুন লাগবে, তুমি কামিং সুন শিখে নাও। তোমাকে যতটুকু লাগবে তুমি ততটুকু শিখবে, এত বেশি তোমার শিখতে যাওয়ার দরকার নেই। মানে এমন এগুলা জ্ঞান, বুঝছো, এমন একটা জিনিস তুমি একাডেমিক জ্ঞানও জীবনে শেষ করতে পারবে না। তুমি সারা জীবন পড়তে যাও, পড়া কি শেষ আছে বলো? তুমি চাইলে এসএসসি দিতেছো, এইচএসসি দিবা, অনার্স করবা, মাস্টার্স করবা, পিএইচডি করবা, আরো মেশে 10 বার পিএইচডি করে, আরো কত যায়, বিদেশে যায়, রিসার্চ করে, গবেষণা করে। পড়াশোনার যেমন শেষ নাই, এমনি আমি মানুষটাকেও তোমাদের জীবনে শেষ করতে পারবো না, ঠিক আছে? এত ইউজ তোমাদের জীবনে ওয়ার্ডপ্রেসও শেষ করতে পারবো না। মানে তোমার আমি কি এই যে হাজার হাজার কোটি কোটি প্লাগইন আছে, সব কি বলো এটা কি সম্ভব? কোনো মানুষ পারবে না, কোনো এলিয়েন পারবে না, কোনো কোনো পৃথিবীর কেউ পারবে না, কেউ তোমার খাওয়াই দিতে পারবে না। তাহলে কি তুমি কাজ করতে পারবে না? হ্যাঁ পারবা। তোমাকে করতে হবে কি, যে প্লাগইন গুলা ছাড়া চলবেই না, মানে আমার এই প্লাগইন দিয়ে আমি আমার কেরিয়ার শুরু করব, সেই প্লাগইন গুলা কাজগুলো তোমাকে শিখে নিতে হবে, এবং ওইটাই আমি তোমাদের শিখাবো। আমি তোমাদের যে প্রজেক্ট গুলো দিব ইনশাল্লাহ ওর মধ্যে হয়ে যাবে, ঠিক আছে? এবং এই করতে করতেই মানে তোমরা টাকা পাইতে থাকবে, করতে থাকবে, টাকা পাইতে করতে হবে। এই জ্ঞানটা এমন জ্ঞান, 8 মাস আমরা বলি যে একটা কোর্স, কিন্তু আসলে 8 মাস সম্ভব না। আমি এখনো 6 বছর ধরে শিখতেছি, এখনো আমার শেখার শেষ নেই, আমি এখনো শিখতেই আছি। কল্পনা করতে পারো তাহলে কি পরিমাণ জ্ঞান আমার মাথায় আছে, এখন পর্যন্ত শিখতেই আছি। তার মানে এখনো তো শেষ হচ্ছে না, এবং এখন আমি নিজেকে নাদানি মনে করি। এখনো মনে হয় যে বড় বড় সফটওয়্যার কোম্পানি যে আবেদন করতে যাই, তাহলে আমার এত কিছু জ্ঞান লাগবে, ঠিক আছে? তাহলে তুমি চিন্তা করো কত লেভেল জ্ঞানের ডেপথ। তার মানে তুমি এই জ্ঞানটাকে তুমি মানে টানা করে শেষ করতে পারবে না। তুমি কাজ করবা, টাকা ইনকাম করবা, তোমার কাজ হয়ে যাবে, তোমার পরিবার চলবে, তুমি স্মুথলি থাকবা, তুমি খুশি থাকবা, তুমি আস্তে আস্তে প্রোগ্রেস করবে, ঠিক আছে? আর যখন তুমি কাজ পাবা না, তুমি খালি শিখতেই আছো, শিখতেই আছো, শিখতেই আছো, একটা সময় পর তোমার কি হয়ে যাবে, ফেড আপ, আমি আর পারছি না। আচ্ছা দেখো, আন্ডার কনস্ট্রাকশনটা অ্যাক্টিভেট করে দিলাম। এগুলো তো আমি বুঝি, আমি তো নিজে কাজ করে আসছি না, আমি বুঝি। মানুষ আমার সাথে, আমার বন্ধুরা, আমি ওদেরকে নিজের হাতে শিখেছি, এবং ওরা প্রায় 3-4 মাস শিখছে, শেখার পর ড্রপ হয়ে গেছে। কেন? আমি প্রজেক্ট পাওয়া শুরু করছি, আমি তো টাকা পাই, আমি তো মজা পেয়ে গেছি, আমি শিখতে আছি, এরা টাকা পাচ্ছে না, এরা যে কমিউনিকেশন একটু গ্যাপ ছিল, এরা ক্লায়েন্টের সাথে কথা বলতে পারে না, এখানে প্রজেক্ট গুলো পাচ্ছিল না, বাস শেষ, হতাশ হয়ে গেছে। মানুষ হচ্ছে তরাত ভবন, এটা কোরআনের আয়াত, ঠিক আছে? এই যে এনে আমরা যারা আছি সবাই তো ইসলামিক মাইন্ডেড, আমরা আমরা কিন্তু সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমার একটা মানে একটা জিনিস ভালো যে আমাদের ছাত্ররা যারা আছে তারা হচ্ছে অনেক ইসলামিক মাইন্ডেড। কোরআনের একটা আয়াত আছে যে মানুষ তরার ভবন জন্মগত ভাবে, মানে সে খালি একটা হইলে তার আরেকটা থাকে, একটা হইলে আরেকটা, মানে সে কখনোই কি করতে পারে না, মন স্থির করতে পারে না। এটা মনে রাখবে সবসময়, তার কোনোদিন কি শান্তি হবে না কোনো কিছু। একটা দরকার হলে আরেকটা, একটা হলে আরেকটা, আরেকটু বেশি হলে আরেকটু, এই আর কি। আবার তার ধৈর্য কম, মনে করো কিছুদিন পরে আমি পারলাম না, শেষ, আমি আর পাচ্ছি না, ঠিক আছে, শেষ, ছেড়ে দিবে, ওটা চিরজীবনের মধ্যে ছেড়ে দিবে। আর একজন যদি কয় এই ভাই রিক্সা চালাবি, তোরে কাল থেকে 500 টাকা দিব, দেখবে রিক্সা চালাতে চলে গেছে। মানে তুমি এই জ্ঞানটা যে নিবা, নেওয়ার পর ঘরে বসে যে 40-50 হাজার কামাবা, এটা কত স্মার্ট না? এটা না করে দেখবা যে তোমার যে কালকে একজন অফার দেয়, ভাই তুই এগুলো বাদ দে তো, এগুলো তোর 8 মাস লাগবো, তারপর না তুই টাকা পাবি। আর তোরে আমি এখন তোর এই যে বিল্ডিং এর ইট নামানোর কাজ দিতেছি, তুই প্রতিদিন 500 টাকা করে পাবি। এবার তুমি 1 লাভে চলে যাবে, 1 লাভ এখনই আমি বলে দিলাম, তোমরা সবাই 1 লাভে চলে যাবে। তোমার সময়টা নাই, যে 8 মাস সময় দিয়ে যে তুমি বস হবা, এই সময়টা নাই। যদি সময় থাকতোই তাহলে রিক্সাওয়ালারা কি চালাইতো, সিএনজি চালাইতো, সিএনজি ওয়ালারা ট্যাক্সি চালাইতো, ট্যাক্সি চালাইতো বাস চালাইতো, বাস চালারা বিমান চালাইতো, ঠিক আছে? এইটাই আল্লাহ চায়ও না, আল্লাহ জিনিসটা চায় না যে সবাই সব করুক, ঠিক আছে? আল্লাহ কিছু মানুষকে কিছু কাজের জন্য তৈরি করছে, যে সবাইকে আল্লাহ এক মর্যাদায় নিবে না, ঠিক আছে? এটা কিন্তু বাস্তবতা, যে যদি সেই সমবিভাগ না থাকে, কেউ গরিব নাই তো কেউ বড়লোক নাই তো পৃথিবী কিন্তু চোখ না।
ঠিক আছে, একটু বুঝে নিতে হবে। মানে তুমি তোমার অবস্থার জন্য তুমি চেষ্টা করে যাবে, আল্লাহ দেওয়ার দায়িত্ব আল্লাহ, ঠিক আছে। হ্যাঁ, আর তুমি যদি মনে করো যে না আমি এটাতেই শান্তি আছি, আমি ভাই প্রতিদিন মাছ ধরি, মাছ ধরে খাই, আমি সুখে আছি, হ্যাঁ তুমি সুখে থাকতে পারো। সুখ হচ্ছে অন্তরের বিষয়, তোমাকে যে একদম টাকা কামাইতে হবে বিষয় তা না, ঠিক আছে, এইটাই এর বিষয়। তুমি এখানে একটু কষ্ট করবা, কিন্তু আমি বলতেছি যে এরপরে টাকাটাও বেশি পাবা, ঠিক আছে। আর তুমি যদি এখন চলে যাও, হতাশা চলে যাও, আমি আর পারতেছি না ভাই, এত বেজাল, শেষ, পারতেছি না, শেষ, তুমি চলে যাবে, আর কিছু হবে না। আমি কিন্তু ধরে রাখছি, আমি কিন্তু এখন কামাই, ঠিক আছে। আমি কিন্তু এখন স্টুডেন্ট লাইফেও কামাইতাম, আমার পিসিটাও আমি নিজে কিনছি, আমার বাসার একটা টাকাও কেউ কোনোদিন দেয় নাই। আমি আমার ক্যাম্পাসে খেলার যে জুতাটা, তুমি রিফাতে বলতেছি, তুমি তো কলেজে পড়ো, আমি টেবিল টেনিসের চ্যাম্পিয়ন ছিলাম আমার কলেজে, ঠিক আছে। আমি টেবিল টেনিসের চ্যাম্পিয়ন ছিলাম, আমার জুতার দাম ছিল 6,000 টাকা, আমার ব্যাটের দাম হলো 16,500 টাকা, ঠিক আছে। এটা তুমি কিনতে পারবে, কখনো কিনতে পারবে না। কেন পারছিলাম আমি? আমার টাকা তখন গিজ করতো, ঠিক আছে, এই জন্য পারছি। আর যাই হোক, এটা তো আর মানে খুব ভালো জিনিস না, মানে এত মানে খরচ করা তো ঠিক না। যাই হোক, এটাই বলতেছি যে তুমি একটু কাজ শেখো, শেখার পরে ইনশাল্লাহ আল্লাহ দেওয়ার মালিক, ঠিক আছে। আমি সাহায্য করবো, আমিও তোমাদের দিব, দেখবে কিছুদিন পর টাকা আবার শুরু হইলে দেখবে মজাটা শুরু হয়ে গেছে অটোমেটিক। এই দেখো আমি যেটা করলাম, যে আন্ডার কনস্ট্রাকশন প্লাগইনটা দিলাম না, এই যে এটা ডিলিট করেছি, এগুলো আমার লাগবে না, এই প্লাগইন গুলো ইউজলেস। আচ্ছা, এই যে এই দেখো, এই প্লাগইনটা যে দিলাম, ইনস্টল দিলাম, যার কারণে আমার উপরে একটা অপশন চলে আসছে আন্ডার কনস্ট্রাকশন, এটা যদি অন করে দাও বাস আমার কাজ শেষ। ঠিক আছে, একটা প্লাগইন কত শক্তিশালী কাজ করে দেখো, ইনেবলটা হোক তারপর দেখাচ্ছি। লোকাল হোস্ট তো একটু সময় লাগে, বুঝছো, এগুলো লাইভ সার্ভারে একটু তাড়াতাড়ি কাজ করে, মানে লোকাল হোস্টে একটু বেশি সময় নেয়। এই যে হয়ে গেছে, এখন দেখো, এই যে আমার ওয়েবসাইটটা যদি আমি একটা যে নতুন একটা ট্যাবে ওপেন করি, এই দেখো বলবে আন্ডার কনস্ট্রাকশন, এই যে দেখছো, সরি উই আর ডুইং সাম ওয়ার্ক অন দ্য সাইট। তার মানে তুমি এই যে দেখছো, তুমি এক ক্লিকে কাজ করে ফেললা, তোমার ওয়েবসাইটে যখন কাজ হইতেছে, তাহলে তুমি তো মানুষকে চাও না যে তোমার উল্টাপাল্টা জিনিসগুলো দেখাইতে, তুমি করবে কি, এটা দিয়ে রাখলা, তাহলে মানুষ আর দেখতে পাবে না। অনেক সময় এই প্রজেক্টটার জন্য মানুষ $5 দেয় ক্লায়েন্ট, এইটুকুর জন্য তুমি একটা প্লাগ ইনস্টল দিবা, আর যে আন্ডার কনস্ট্রাকশন দেখাই দিবে, এটাই, এটা একটা কাজ। এবং অনেক ক্লায়েন্ট দেখবা এইটাকে আবার সুন্দরকে ডিজাইন করতে চায়, এই যে এই ইয়াটা কামিং সুন পেজটা, এটা এই যে এই প্লাগইন দিয়ে ডিজাইন করা যায়। যে তুমি যে এই প্লাগইনের সেটিং এ যাও, সেটিং, এই যে আন্ডার কনস্ট্রাকশন, যে প্লাগইন আছে, এখানে দেখবা যে তোমার এই পেজটা তৈরি করার অনেক অপশন চলে আসবে। এখন বুঝছো যে প্লাগইনের কাজ কি? দেখো তুমি কিন্তু এই যে ডিজাইন থেকে এই যে সুন্দর সুন্দর ডিজাইন টেমপ্লেট নিয়ে এই যে ডিজাইন করে ফেলতে পারো, দেখছো কত রকম ডিজাইন আছে, প্রিমিয়াম আছে, কিছু ফ্রি আছে, আবার তুমি নিজে ডিজাইন করতে পারবে, এরকম কিছু প্লাগইন আছে। এগুলো সাহায্যে কি করতে হয়, কি সুন্দর একটা ডিজাইন করে ফেলতে পারবা, করলেই তোমার যেখানে এটা দেখাবে। আচ্ছা, এটা হলো প্লাগইনের কাজ, মানে তুমি যে কাজটা করবা সেই কাজের জন্য একটা প্লাগইন আছে, সেটা ইনস্টল দিলেই কি হয়ে যাবে, সেই কাজটা তুমি করতে পারবে। এই ইউজার কি, তোমার ওয়েবসাইটে কারা কোন কোন ইউজার গুলো আছে সেগুলো, সেটা তুমি দেখতে পাবে। যেমন ধরো অল ইউজারে যদি আমি যাই, এই মুহূর্তে শুধু যে আমি একটা অ্যাডমিন না, ওই যে লিমন নামে খুলছিলাম, ওই ওয়ার্ডপ্রেস শুরু করা স্টার্ট করার প্রথমেই ওইটা দেখাচ্ছে, এই যে আমি হলো অ্যাডমিন, দেখছো, রোল অ্যাডমিন, মানে আমার সর্বোচ্চ ক্ষমতা আছে। তুমি চাইলে কাউকে কাউকে এডিটর করে দিতে পারো, যে শুধু পোস্ট লিখতে পারবে, কাউকে কাউকে এমন করে দিতে পারো যে শুধু এই মিডিয়া আপলোড দিতে পারবে। মানে তুমি এই পারমিশন গুলা কি করতে পারবে, এখান থেকে ম্যানেজ করতে পারবে, ঠিক আছে। এখানে সব ইউজারদের একটা তালিকা দেখাবে, তুমি চাইলে তৈরি করতে পারো, তুমি চাইলে এর পাসওয়ার্ড পরিবর্তন করতে পারো, তুমি চাইলে ডিলিট করতে পারো, এই বিষয়টা নেই। আচ্ছা, টুলস, টুলস এর মধ্যে কিছু অপশন থাকে, যেমন ইম্পোর্ট এক্সপোর্ট, মানে তুমি যদি বাইরে থেকে ডাটাবেজ ইম্পোর্ট করতে চাও, এক্সপোর্ট করতে চাও, এই বিষয়গুলো টুলস থেকে করতে পারবে, ঠিক আছে। যেমন ইম্পোর্টে গেলে তুমি দেখো কিছু, ধরো তোমার একটা ফাইলে যে ব্লগ, অন্য একটা ওয়েবসাইটে তোমার কিছু ব্লগ লেখা আছে, তুমি এখান থেকে নিয়ে আসতে পারো, ঠিক আছে, যে ইম্পোর্ট করে এই যে দিলেই ইম্পোর্ট কে নিয়ে আসতে পারো। পরে দেখবো আমরা এক্সপোর্ট করতে পারো, সেরকম তোমার ওয়েবসাইটের পোস্ট গুলোকে আবার বেরও করে দিতে পারো, করে একটা সেভ করে রাখলা, পরে আবার অন্য একটা ওয়েবসাইটে যে ইম্পোর্ট করলা, এটাও করতে পারো, এই বিষয়গুলো। আচ্ছা, সেটিং, সেটিংটা খুব ইম্পর্টেন্ট, সেটিংটা পুরোটাই দেখে। সেটিং হচ্ছে ওয়েবসাইটের কিছু সেটিং, জেনারেল সেটিং এ কি আছে দেখি। জেনারেল সেটিং এর মধ্যে আছে ওয়েবসাইটের নামটা, ওই যে আমরা প্রথমে একটা নাম দিচ্ছিলাম না, তাহমিদ ব্লগ, এই নামটাই কিন্তু তোর ওয়েবসাইটে থাকে। দেখো যে আমি যদি ওপেন নেই, এই যে আমাদের ওয়েবসাইটটা, এই যে ওই যে উপরে যে টাইটেল দেখাচ্ছে না, ওটা কিন্তু ওই নামটাই, দেখছো, ওই যে নামটাই তাহমিদ ব্লগ, তার মানে উপরের নামই তোমার ওয়েবসাইটের নাম, ঠিক আছে। তাহলে এই নামটা যদি পরিবর্তন করতে, তাহলে কি চেঞ্জ করতে হবে, তাহলে তোমাকে এই যে এই নামটা চেঞ্জ করে ফেলতে হবে, যে এটা সাইট টাইটেল, তাহলে যে উপরে এই নামটা চেঞ্জ হয়ে যাবে।
যে আমরা যেটা টাইটেল ট্যাগের মধ্যে ঢুকেছি না, ওইটাকেই এই ওয়ার্ডপ্রেস বলতেছে সাইট টাইটেল। ঠিক আছে? আচ্ছা দেখো, আমাদের কিন্তু তাহলে এখন টাইটেল ট্যাগ দিয়ে লেখা লাগতেছে না, এটা ওয়ার্ডপ্রেসই করে দিতেছে আমাদের। ট্যাগ লাইন দিতে পারো, ধরো তোমার কোম্পানির ট্যাগ লাইন কি, ধরো বেস্ট ডিজিটাল এজেন্সি। ওয়ার্ডপ্রেসের ইউআরএল দেওয়াই আছে, তুমি চাইলে তোমার ইমেল পরিবর্তন করতে পারো। তোমার ওয়েবসাইটে কেউ রেজিস্ট্রেশন করতে পারবে কিনা, যদি এটা ইনেবল করে দাও তাহলে রেজিস্ট্রেশন করতে পারবে। তাহলে আমি ইনেবল করে দিয়ে দিলাম, যারা রেজিস্ট্রেশন করবে সবাই হচ্ছে সাবস্ক্রাইবার, তারা আমার পোস্টটা দেখতে পারবে, দিয়ে দিলাম। তুমি তোমার ডেটের ফরম্যাট দিতে পারো, তোমার মান্থ কবে থেকে শুরু হয় সেটা দিতে পারো, যেমন আমাদের বাংলাদেশে মান্থ শুরু হয় স্যাটারডে থেকে, দিয়ে দিতে পারো। দিয়ে টাইম জোন সেট করে দিয়ে সেভ দিবে। এটা হলো তোমার জেনারেল সেটিং। কি কি আছে দেখে নিলা। ওয়ার্ডপ্রেস বিষয়টা কি, মানে ভিতরে কি কি আছে তোমার জানা থাকতে হবে, এই আর কি। আমরা যখন কাজ করবো তখন তোমার প্যাচ ছুটে যাবে, মানে এই যে তুমি আসলে এখন ক্লিয়ারলি বুঝতেছো না যে এইগুলোর কাজ কি। আমি জানি যে এটা তোমরা ক্লিয়ারলি বুঝতেছো না, কিন্তু যখন আমি একটা ওয়েবসাইট বানাতে যাবো তখন ওই যে আমি বলবো, এই যে আমরা তোমাদের বলছিলাম প্লাগইন এখানে ইনস্টল দিতে হয়, এখানে থেম দিতে হয়, এখানে পেজ, এখানে মেনু। তখন যখন তোমাকে বলবো তখন তুমি রিলেট করতে পারবে, ও হ্যাঁ ভাই তো আগে বলছিল এই জায়গায় এই কাজ হয়, এই জায়গায় ওই কাজ হয়। তখন তুমি মিলাতে পারবে, এখন তুমি মিলাতে পারবে না। এখন শুধু তোমার কাজ হচ্ছে বুঝে নেওয়া যে কোন জায়গায় কি আছে, এক নজর দেখলা, এই আর কি। রাইটিং, রাইটিং এর মধ্যে কি আছে, একটু দেরি হচ্ছে, তারপরে আমি যাচ্ছি। মানে আমি চাইতেছি সর্বোচ্চ দ্রুত তোমাদের কাজটা শিখে দিতে। সত্যি কথা, মানে আমি আমার টাইম দেওয়ার বিষয়, আমি দেখছি না মাঝে মাঝে ক্লাস 1.5 ঘন্টা 2 ঘন্টা নিয়ে ফেলাই, 1 ঘন্টার কাজ। আমি চাই যে যত দ্রুত সম্ভব তোমাদেরকে আমার কাজের লেভেলে নিয়ে যেতে হবে, কারণ এই বিষয়টা এমন হয়ে গেছে যে তোমরা কাজ পাবা এই বিষয়টা তা না, আমার নিজেরও দরকার। ঠিক আছে, আমিও চাপের মধ্যে আছি, মানে তোমাদের কাজ দিলে আমার লাভ, এরকম বিষয়টা হচ্ছে এরকম, এরকম হয়ে গেছে। এমন না যে মানে তোমার দয়া করতেছি তা না, তুমি করলে আমি আর বাঁচি, কথা বুঝছো? ওই যে কথা আছে না, ভিক্ষুককে দিলে এটা দয়া হইতে পারে, কারণ এটা হচ্ছে আমার ইচ্ছা, আমি দিতে পারি না দিতে পারি। ঠিক আছে, কিন্তু জাকাতের টাকা কি দয়া বলো? জাকাতের টাকা কিন্তু দয়া না, জাকাতের টাকা কি ওর প্রাপ্য। কথা আছে না, যাকে দিতেছো তাকে খোঁটা মারা যাবে না, কিছুই করা যাবে না, মানে এইটা তোর প্রাপ্য, মানে ও এটা চায় নিতে পারবে, এই আমার দে, তোর টাকা এটা তোর না, এটা আমার দে। বিষয়টা হলো এরকম। মানে আমার হচ্ছে কি, আমার এই মেধাটা এখন হয়ে গেছে জাকাতের মতো, মানে তোমরা কাজ করবা তোমাদের দয়া দিব বিষয়টা তা না, আমার এখন দরকার, মানে আমি যদি তোমাদের দিতে পারি তাহলে আমি বাঁচি। সত্যি কথা, আমার আমার এত টাকার দরকার নেই, আমার সময় দরকার এখন। আমার প্রচুর টাকা আছে, আমার টাইম দরকার, টাইম নেই আমার। ঠিক আছে, আমি তোমাদের 40,000 টাকা যা আসে আমি তোমাদের ভাগ করে দিব, তোমরা দ্রুত কি করবে, কাজটা করে আমাকে দিয়ে দিবা, শেষ, আমি টাকা দিয়ে দিবো, সহজ হিসাব। এই জন্য আমি একটু তাড়াতাড়ি শিখাচ্ছি। আচ্ছা দেখো, এই যে সেটিং এর রাইটিং এর মধ্যে কি আছে, ওই যে ডিফল্ট পোস্ট ক্যাটাগরি কিভাবে সেট করে দিতে পারবা। ধরো তুমি সব পোস্টে ডিফল্ট হিসেবে নেচার চাও তুমি, তাহলে বাই ডিফল্ট নেচার থাকবে, তুমি চাইলে পরে পরিবর্তন করতে পারবে, এইরকম আর কি বিষয়টা। তুমি চাইলে একটা ডিফল্ট সেট করে দিতে পারো যাতে বারবার তোমাকে ক্লিক করতে না হয়। এটা ডিফল্ট পোস্ট ফরম্যাট স্ট্যান্ডার্ড দিতে পারো, আচ্ছা দিলা। ওই মেল সার্ভার কি হবে সেটা এখানে সেট আপ দিতে পারো, এই বিষয়টা রাইটিং এ। আচ্ছা রিডিং এ কি আছে, মেল সার্ভার পরে, মেল তোমরা এখন কানেক্ট করিই না, এটা তো আমরা পারবোই না। এই যে রিডিংটা অনেক ইম্পর্টেন্ট। বর্তমানে সব ওয়েবসাইটে লেটেস্ট পোস্ট দেখায়, যেমন তুমি যখন টাইমিক ব্লগে যাবা, এটা খেলা, এই যে আমাদের ওয়েবসাইটে কি দেখাচ্ছে মূলত লেটেস্ট পোস্ট, এটা বাই ডিফল্ট হিসেবে থাকে হোম পেজে। তুমি চাইলে হোম পেজটাকে ডিফল্ট একটা পেজেও দিতে পারো। এই যে ধরো আমরা একটা হোম পেজ তৈরি করছিলাম না, এই যে পেজটা এখানে আসবে, হোম দিয়ে যদি সেভ দেই তাহলে আমাদের পেজটাই হোম পেজে দেখাবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সামনে দেখবা, কারণ আমরা কখনোই চাবো না যে আমাদের ওয়েবসাইটে লেটেস্ট পোস্ট দেখাক, আমরা চাবো আমাদের ওয়েবসাইটে কি দেখাক, আমাদের বানানো পোস্ট দেখাক। তখন এই যে স্ট্যাটিক সিলেক্ট করতে হবে, আর এখানে কি করতে হবে, হোম পেজ দিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এখন আমি যদি আমার ওয়েবসাইটে আবার যাই, এই দেখো আমার হোম পেজটা পাবে, এখন আর ওই পেজটা পাবে না, যে আমি যেটা বানাইছিলাম, দেখছো? ওই যে আমি একটা ইমেজ দিছিলাম না বানানোর সময়, ওই ইমেজটা আসছে। আচ্ছা, এখানে কয়টা ব্লগ পোস্ট একসাথে শো করবে সেট করে দিতে পারো। আচ্ছা, এই বিষয়গুলো এক্সাম্প দেখো, এক্সাম্প কি, ওই যে পোস্টে দেখানোর আগে পোস্টের একটা শর্টকাট দেখে না, এই যেমন ধরো এই যে আমাদের পোস্ট, এখানে কিন্তু পুরোটা দেখাচ্ছে না, ডেসক্রিপশনে অল্প একটু অংশ দেখাচ্ছে না। তারপর আমি যখন ক্লিক করবো সিমোর, তখন না পুরোটা দেখাবে। এই যে অল্প একটু অংশকে বলে এক্সাক্ট। ঠিক আছে, এই জিনিসটা বলছি যে এক্সাক্ট কত লাইনের হবে, এই যে ফুল এক্সাক্ট টেক্সট নাকি এক্সাক্ট, তুমি এক্সাক্ট দিলে এক্সাক্ট অল্প কিছু লাইন দেখাবে আর কি, কারণ সিমোর দিলে পুরোটা দেখাবে, বিষয়টা এরকম। দিয়ে সেভ দিতে পারো। এটা গেল রিডিং। রিডিং রিডিং এর এই জায়গাটা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, ডিসকাশনে কি আছে, ওই যে কমেন্ট কারা করবে কারা করবে না বিষয়গুলো এরকম। এই যে এখানে অনেক কিছু আছে, কারা কারা কমেন্ট করতে পারবে, তারপর কমেন্ট করা যাবে কিনা, এই যে তুমি কমেন্ট করা ইনেবল করবে কিনা, এই যে
আবার কেউ কমেন্ট করলে তোমার কাছে মেল যাবে কিনা, এই যে বিষয়, ছোটখাটো বিষয় পড়লেই বুঝতে পারবা। কমেন্ট মাস্ট বি ম্যানুয়ালি অ্যাপ্রুভ, এটা চাপ দেওয়া মানে কি, মানে তোমার কমেন্টটাকে তুমি আসলে অ্যাপ্রুভ করতে হবে, নাহলে হবে না। এই যে আমরা দেখছিলাম যে কমেন্ট আসলে যদি অটো অ্যাপ্রুভ হয়ে যায়, তাহলে সমস্যাটা কি, কেউ গালি দিলে কিন্তু গালিটা চলে আসবে ওয়েবসাইটে। তুমি করতে পারো কি, এটা টিক দিয়ে দিলে তাহলে আগে অ্যাপ্রুভ হয়ে আসবে, তুমি অ্যাপ্রুভ করলে তারপরে অ্যাপ্রুভ হবে বিষয়টা। এই যে ছোটখাটো যে জিনিসগুলো, এগুলো এখানে আছে। যেমন কমেন্ট করার সময় অথর কি তার নাম লিখবে না লিখবে না, কমেন্ট করার সময় অথরকে কি রেজিস্ট্রেশন করা থাকতে হবে না থাকতে হবে না, এই বিষয়গুলো। এই যে তারপর কোন একটা কমেন্ট কি অটোমেটিক ডিলিট হয়ে যাবে নাকি হবে না, এই যে বিষয়গুলো, এগুলো এনে সেটিং করা যায়। দিয়ে তুমি সেভ দিবা, লাস্টে এসে সেভ হয়ে যায়। আবার যে কমেন্ট করবে তার বাই ডিফল্ট অ্যাভাটারটা কেমন হবে সেটাও কিন্তু সেট করা যায়। যে তার অ্যাভাটার মানে ওই যে আইকনটা, মানুষের যে icon, সেটা তুমি অটো সেট করে। মিডিয়ায় কি আছে, মিডিয়া যে আগে যেটা দেখছি মিডিয়া, ওইটাই এখানে। মিডিয়ার উইথ হাইট এগুলো বাই ডিফল্ট কতটুকু থাকবে এটা এখান থেকে সেট করা যায়। পারমালিঙ্ক খুবই ইম্পর্টেন্ট। বাই ডিফল্ট পারমালিঙ্ক ডিএন নেম থাকবে, মানে যে তোমার পোস্ট গুলো এইভাবে আসবে, যে তামিদ তারপরে 2024-9-16 এইভাবে আসবে। কিন্তু এসিওর জন্য যে এইটা ভালো, পোস্ট নেম এটা ভালো, মানে তোমার ওয়েবসাইটের নাম তারপর স্ল্যাশ দিয়ে পোস্টের নাম এভাবে আসবে, এটা সবচেয়ে ভালো। তাহলে এই পারমালিঙ্কটা তুমি সেট করে দিবে, এই স্ট্রাকচারটা দিয়ে তুমি সেভ দিবে, এটা সবচেয়ে ভালো। ঠিক আছে, দিলা। আচ্ছা, এখন পারমালিঙ্ক প্রাইভেসি, এগুলো তো দরকার। প্রাইভেসি তুমি চাচ্ছ কিনা, মানে কোন প্রাইভেসি মেনটেন করতে আহ, অনেক সময় লাগে না, যে তুমি প্রাইভেসি যদি থাকে তাহলে কোন প্রাইভেসি পেজ, পেজটা যে দেখলাম একটা ডিলিট করেছিলাম আগে, এটা বাই ডিফল্ট তৈরি করাই ছিল, এরকম তুমি একটা চ্যাট জিপিটি দিয়ে লিখে নিয়ে আসতে পারো প্রাইভেসি পলিসি পেজ, ওইটাকে এখানে সেভ করে দিয়ে ইউজ দিস পেজ দিবে। তার মানে যেখানে যেখানে প্রাইভেসি পলিসি দরকার সেখানে ইউজারকে দেখাবে এই পেজটাকে, যে আপনি কি এটা রাজি, রাজি হলে ক্লিক করুন, এরকম বিষয়টা আর কি। এই আন্ডার কনস্ট্রাকশন, ওই যে যে প্লাগইনটা ইনস্টল দিছিলাম ওই প্লাগইনের অংশটা এখানে চলে আসছে। তার মানে আমরা যদি কোনো প্লাগইন ইনস্টল দিই, সেটা হয় এই টুলের মধ্যে যাবে, আর নাহলে এই সেটিং এর মধ্যে যাবে, অথবা এই ডাইরেক্ট উপরেই আসবে। তার মানে এই তিন জায়গায় কি হইতে পারে, প্লাগইনটা থাকতে পারে, কথা বুঝছো? আবার যদি মিডিয়ার কোনো প্লাগইন হয় তাহলে মিডিয়ার ভিতরে যা থাকতে পারে এখানে, মানে ঠিক নাই, মানে এক একটা প্লাগইন এক এক জায়গায় থাকে, তোমাকে এটা দেখে দেখে বুঝতে হবে যে ওই প্লাগইনটা কোথায় গেছে। আচ্ছা, এই হলো ওয়ার্ডপ্রেসের বেসিক, মানে এইভাবে করে আমরা এই ওয়ার্ডপ্রেসের যে বেসিক কিছু সেটিং আছে, এটা হলো ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট। তারপরে আরো সেটিং অ্যাড হবে, যখন আমরা যে প্লাগইন আর থেম অ্যাড করবো না প্রিমিয়াম, তখন কি হবে, আরো আস্তে আস্তে কি হবে, এই সেটিংটা আরো অ্যাড হতে থাকবে। ঠিক আছে, এখানে এনে বাড়তে থাকবে, মানে ওই প্লাগইন যা যা দিবে এগুলো এনে বাড়তে থাকবে। যেমন ধরো আমার এই ক্লায়েন্টের ওয়েবসাইট দেখো, তোমার এখানে এই করে দিয়েছে, কিন্তু ক্লায়েন্টের এখানে কতগুলো থাকে, ওই গেল ডিলিট করে দিয়েছে নাকি, খাইছি। আচ্ছা, ক্লায়েন্টের ওয়েবসাইট কোনটা ছিল মনেই থাকে না। এই দেখা যায় ওনার কিন্তু অনেক অপশন, কেন ওই যে প্লাগইন যত ইনস্টল দিবে তত অপশন চলে আসবে। দেখা যায় উনি ইভেন্ট ম্যানেজার জন্য একটা প্লাগইন ইনস্টল দিচ্ছে, এই জন্য ইভেন্ট চলে আসছে, টিকেট চলে আসছে, মিডিয়া তো আগেই ছিল, এই যে টুইটারে একটা ফিড দিছিল এই জন্য টুইটার চলে আসছে, ফর্মের একটা প্লাগইন ইনস্টল দিচ্ছে এই জন্য ফর্ম চলে আসছে, কমেন্ট পেজ তো আগেই ছিল। মাইফিন হচ্ছে থিম, এটা থিমের অপশন, প্রিমিয়াম থিম, তো এই জন্য এখানে একটা কঠিন একটা অপশন চলে আসছে। ঠিক আছে, এটা প্রিমিয়াম থিম গুলোতে থাকে। এই যে কাস্টম সিএসএস প্লাগইন আছে, পোর্টফোলিও প্লাগইন আছে, ই কমার্স প্লাগইন আছে, প্রোডাক্ট ই কমার্স দিলে প্রোডাক্ট অটোমেটিক চলে আসবে, যেহেতু এটা ই কমার্স, পেমেন্টের অপশন চলে আসবে, অ্যানালাইটিক্স, যে গুগল অ্যানালাইটিক্স দিলে অ্যানালাইটিক্স চলে আসবে, এরকম। মানে এই যে এতগুলো দেখতেছো না, এগুলো সব প্লাগইন থেকে আসছে, মানে যত বেশি প্লাগইন যে ইনস্টল দিবে ওই প্লাগইনের অপশন গুলো এখানে বসতে থাকে। ঠিক আছে, পাশাপাশি বসতে থাকে, এটাই আর কিছু না। বাই ডিফল্ট এটাই থাকে, যে কটা দেখালাম ওই কটাই থাকে। এই কটা আমরা জানলেই বাকিটা এমনি বুঝে যাবো। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ক্লাসে কি করবো আমি বলে দিচ্ছি। তোমাদের কাজ হবে আজকে এটা প্র্যাকটিস করা, এই যে কিভাবে আমি সেট আপ করছি, ডাটাবেস কিভাবে সেট আপ করলাম, কিভাবে জ্যাম্প ইনস্টল দিলাম, কিভাবে এই সেটিং গুলো করলাম, এগুলো করা। কালকে আমরা এই কাজটা সার্ভারে করবো। ঠিক আছে, যে এই সেটিংটা সার্ভারে আবার কিভাবে করতে হয়, মানে একই জিনিস, মানে আমরা তো আমাদের কম্পিউটারে করছি, যে যেমন লোকাল হোস্ট তাহমিদ, এটা তো আমাদের কম্পিউটারে, এইটাকে আমি সার্ভারে কিভাবে সেট আপ দেবো। ঠিক আছে, ওইখান থেকে সেটা ওইখান থেকে কিভাবে কাজ করবো সেটাও দেখানো জরুরি, ওইটা দেখবো। তারপরে আমরা দেখবো
যে আমরা এই এই যে ওয়েবসাইটটা এখানে যে বানাইলাম, এটাকে আমরা কিভাবে এই পুরো কপিটা আবার সার্ভারে নিয়ে যেতে পারবো। এটা কেন দেখাচ্ছি, যদিও আমরা এখন ওয়েবসাইট বানাইতেই পারি না, তাই না, আমরা এখন কিন্তু বানানো শিখি নাই, তবে আমরা এইটা শিখে গেলাম কিভাবে একটা ওয়েবসাইটকে এখান থেকে সার্ভারে নিয়ে যেতে হয়। এই প্রজেক্টটি আবার ক্লায়েন্ট দেয় মাঝে মাঝে, ঠিক আছে। দেখবে ক্লায়েন্ট বলবে আমার এই ওয়েবসাইটটাকে এই সার্ভার থেকে ওই সার্ভারে নিয়ে যান, এই সার্ভার থেকে ওই সার্ভারে নিয়ে যান। তখন তুমি আমি যে প্রক্রিয়া করছি এই প্রক্রিয়া যদি নিয়ে যাও, দেখবে অটোমেটিক এই কপিটা ওখানে চলে যাবে ডুপ্লিকেট, ঠিক আছে, বাস তুমি টাকা পেয়ে গেলা। তাহলে প্রথম আমরা একটা কাজ শিখে গেলাম, ঠিক আছে, এইভাবে। আর আস্তে আস্তে আমরা ওয়েবসাইট বানানো শিখবো। তারপরে এই ওয়ার্ডপ্রেসটা হয়ে আসলে আমি তোমাদের কাজ দিতে থাকবো, তোমরা কাজ করবা, আর হচ্ছে তারপর আমরা মানুষটা শিখবো, ঠিক আছে। তাহলে আগ্রহ নিয়ে শিখতে পারবো যে না আমি টাকা পাচ্ছি, সাথে সাথে মানুষটাই শিখতেছি। মানুষ একটু কঠিন, ওটা দেখবে ধৈর্য থাকবে না, টাকা পাইলে ধৈর্যটা আরো বেড়ে যাবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত, ভালো থাকবে। আর কারো কোনো প্রশ্ন